চলেন আমরা শুরু করি। আপনাদের দিচ্ছি আমি। আমরা আজকে শুরুতে দেখবো আমেরিকা। আমেরিকা আমরা দেখি নাই, বাকি ছিল। তো আমেরিকাতে শুরুতে আমরা দেখবো মায়া সভ্যতা। এটা আমেরিকার একটা সভ্যতা, পৃথিবীর অন্যতম প্রাচীনতম একটা সভ্যতা মায়া সভ্যতা। এবং এটা আমেরিকান অঞ্চলের প্রথম সভ্যতা। আমেরিকান অঞ্চলের প্রথম সভ্যতা মায়া সভ্যতা। তো এটা কোন জায়গা ছিল? মূলত বর্তমানের যে মেক্সিকো, গুয়াতেমালা, সালভাদর, বেলিজ, হন্ডুরাস, এই সমস্ত জায়গাগুলা মূলত মায়া সভ্যতার অন্তর্ভুক্ত ছিল। এবং এই মায়া সভ্যতা ছিল পৃথিবীর সব থেকে বেশি ঘনবসতিপূর্ণ এলাকা, পপুলেটেড এলাকা। হ্যাঁ, পপুলেশন ডেন্সড এলাকা ছিল এই মায়া সভ্যতা। এই মায়া সভ্যতার একটা বিখ্যাত শহর নাম চিচেন ইৎজা। এখান থেকে প্রশ্ন আসতে পারে যে চিচেন ইৎজা এটা কোন সভ্যতার শহর বা কোন সভ্যতার নিদর্শন। এবং এটা ইউনেস্কো ঘোষিত একটা বিশ্বের ঐতিহ্যবাহী স্থান হিসেবে কিন্তু এই স্থানটা পরিচিত। এরপরে আসেন অ্যাজটেক সভ্যতা। অ্যাজটেক সভ্যতা বর্তমানের মেক্সিকো এবং গুয়াতেমালা, এই জায়গাটাতে একসময় অ্যাজটেক নামের একটা সভ্যতা ছিল। এবং বর্তমানে মেক্সিকোর যে রাজধানী মেক্সিকো সিটি, এই মেক্সিকো সিটিটাও কিন্তু মূলত এই অ্যাজটেক সভ্যতা বা অ্যাজটেক যে প্রাচীন নগর, সেটার ধ্বংসস্তূপের উপরই আসলে গড়ে উঠেছে। তো এই সভ্যতাটা স্প্যানিশদের আক্রমণে আগমনের পরে এই সভ্যতাটা ধ্বংস হয়ে যায়। তো এইগুলোর মধ্যে আপনার জাস্ট পড়তে হবে এই সভ্যতাগুলো কোন জায়গায় ছিল এবং এই সভ্যতাগুলোর অবদান, এগুলোই ইম্পর্টেন্ট। ইনকা সভ্যতা। ইনকা সভ্যতা এটা মূলত ছিল দক্ষিণ আমেরিকার সভ্যতা। এবং দক্ষিণ আমেরিকার আরো স্পেসিফিক ভাবে বললে পেরুর দক্ষিণাঞ্চল, পেরুর দক্ষিণাঞ্চলে এই সভ্যতাটা গড়ে ওঠে। এবং এই সভ্যতাটাকে বিশ্বের সব থেকে আধুনিক সভ্যতা হিসেবে বিবেচনা করা হয়। এখানে এই ইনকা সভ্যতার একটা ধ্বংসাবশেষ দেখা যায় মাচু পিচুতে। ওকে, এরপরে আসেন আমরা চলে যাব আমেরিকাতে। আমেরিকা বলতে আসলে আমরা যুক্তরাষ্ট্রকেই বুঝি, তবে আমেরিকা বলতে একটা, এখানে দুইটা মহাদেশ আছে, একটা সাউথ আমেরিকা এবং আরেকটা নর্থ আমেরিকা। এইটা হলো সাউথ আমেরিকা আর এটা নর্থ আমেরিকা। নর্থ আমেরিকাতে মূলত ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা বা আমরা যেটাকে আমেরিকা নামে চিনি, সেটা সেই দেশটা আসলে অবস্থিত। তো আমেরিকাতে আমরা এখন মার্কিন যুক্তরাষ্ট্রই পড়ছি। আমেরিকাতে টোটাল অঙ্গরাজ্যের সংখ্যা 50টা। এবং তাদের অরিজিনাল কলোনি বা অরিজিনাল রাজ্য ছিল 13টা। এই 13টা রাজ্যে মূলত ব্রিটিশ কলোনি ছিল। বর্তমানে টোটাল অঙ্গরাজ্য 50টা। এগুলো আমরা আগেও দেখেছি, আপাতত আর এগুলা রিক্যাপ বা রিপিট করছি না। আমেরিকার যে 50টা অঙ্গরাজ্য, এই শুরুতে 50টা ছিল না, একে একে 50টা অঙ্গরাজ্য হয়েছে। তো এর মধ্যে সর্বশেষ যেই অঙ্গরাজ্যটা আমেরিকাতে যুক্ত হয় সেটার নাম স্টেট হাওয়াই। হাওয়াইটা সর্বশেষ আমেরিকাতে যুক্ত হয়। এছাড়াও ফ্রান্সের কাছ থেকে লুইজিয়ানা, ফ্রান্সের কাছ থেকে লুইজিয়ানা ক্রয় করে নেয় হইলো আমেরিকা। এছাড়া ফ্লোরিডা, ফ্লোরিডা স্পেনের কাছ থেকে কিনে নেওয়া হয়। তো এইখানে আপনারা পড়বেন স্টেট হাওয়াই, এটা সর্বশেষ যুক্ত হয়। আর ফ্রান্সের কাছ থেকে লুইজিয়ানা কিনে নিয়েছিল, এইটা লাগবে। আর এইগুলা প্রয়োজন নাই, এইগুলা প্রয়োজন নাই। এইটা প্রয়োজন আছে যে আলাস্কা রাশিয়ার কাছ থেকে ক্রয় করা হয়, এটা গুরুত্বপূর্ণ আছে যে আলাস্কা রাশিয়ার কাছ থেকে ক্রয় করা হয়েছে। কত সালে ক্রয় করা হয় বা কি কি, এগুলো প্রয়োজন নাই, জাস্ট এতটুকু জানলেই চলবে যে আলাস্কা একসময় রাশিয়ার অন্তর্ভুক্ত ছিল এবং সেখান থেকে এটা আমেরিকা কিনে নেয়। আমেরিকার রাজধানীর নাম ওয়াশিংটন ডিসি। ওয়াশিংটন ডিসি, এটার এব্রিভিয়েশনটা ওয়াশিংটন ডিস্ট্রিক্ট অফ কলম্বিয়া। ওয়াশিংটন ডিস্ট্রিক্ট অফ কলম্বিয়ার একটা ফেডারেল ডিস্ট্রিক্ট। তো এইখানে এটা প্রয়োজন নাই, এগুলা এগুলা আপনাদের জন্য প্রয়োজন নাই, বাদ। যুক্তরাষ্ট্র, এটা আয়তনের পৃথিবীর চতুর্থ বৃহত্তম দেশ। এবং এই যুক্তরাষ্ট্রের সাথে কানাডার যে সীমানাটা রয়েছে সেটা পৃথিবীর বৃহত্তম সীমানা, পৃথিবীর দীর্ঘতম সীমানা মার্কিন যুক্তরাষ্ট্র এবং কানাডার সীমান্ত, যেটা 49 ডিগ্রি উত্তর অক্ষরেখাতে অবস্থিত। এই যে দেখেন, এই যে লাল লাইনটা, এই লাল লাইনটা সীমারেখা। এবং লাল লাইনটার ঠিক উপরে যে রেখাটা রয়েছে, এটাই সেই 49 ডিগ্রি প্যারালাল লাইন। 49 ডিগ্রি প্যারালাল লাইন। তাহলে এই 49 ডিগ্রি প্যারালাল লাইন, এটাকেও কানাডা এবং যুক্তরাষ্ট্রের সীমারেখা হিসেবে ধরে নেওয়া হয়। এবং এটার একটা নাম আছে, যে নামটা মেডিসিন লাইন। এটা কিন্তু 47-এ আসছিল, মেডিসিন লাইন। কলম্বাস
তিনি আমেরিকা আবিষ্কার করেন 1492 সালে, সাল প্রয়োজন নাই। বোস্টন চা পার্টি আপনারা পড়েছেন আগেও, এটা আমি আর রিক্যাপ করছি না, এগুলো আর রিপিট করছি না, কারণ এগুলো আপনারা আগে দেখেছেন। জর্জ ওয়াশিংটন, তাকে আমেরিকার জনক বলা হয়, তিনি আমেরিকার প্রথম প্রেসিডেন্ট ছিলেন এবং তিনি আমেরিকার স্বাধীনতা যুদ্ধের সর্বাধিনায়ক ছিলেন। স্বাধীনতা চুক্তির আমেরিকার যে স্বাধীনতা চুক্তি সেটার নাম হচ্ছে পিস অফ প্যারিস, যেটা স্বাক্ষরিত হয় 1783 সালে, এবং এটাকে হচ্ছে প্রথম ভার্সাই চুক্তিও কিন্তু বলা হয়। এটা আপনারা আগেও দেখেছেন, এগুলো আর রিকেপ করছি না, রিপিট করছি না। আমেরিকার সংসদ, আমেরিকার সংসদের নাম হচ্ছে কংগ্রেস। আমেরিকার সংসদটার পার্লামেন্টের নামই হচ্ছে কংগ্রেস, এবং এই সংসদটা দুই কক্ষ বিশিষ্ট। এর মধ্যে হচ্ছে যেটা লোয়ার হাউস, এই লোয়ার হাউসের নাম হচ্ছে হাউস অফ রিপ্রেজেন্টেটিভ। লোয়ার হাউসের নাম হচ্ছে হাউস অফ রিপ্রেজেন্টেটিভ। আর আপার হাউস যেটা আছে, আপার হাউসের নাম হচ্ছে সিনেট। তাহলে লোয়ার হাউসের নাম হচ্ছে হাউস অফ রিপ্রেজেন্টেটিভ এবং আপার হাউসের নাম হচ্ছে সিনেট। সিনেটরের সিনেটের যিনি প্রধান থাকবেন তাকে বলা হয় প্রেসিডেন্ট অব দ্য সিনেট। খেয়াল করেন, সিনেটের যিনি প্রধান থাকবেন তাকে বলা হয় প্রেসিডেন্ট অব দ্য সিনেট। হ্যাঁ, আর যারা সিনেটের সদস্য তাদেরকে বলা হয় সিনেটর। তো সাধারণত সিনেটের প্রধান হন হচ্ছে যিনি ভাইস প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করেন তিনি। বর্তমানে ভাইস প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করছেন জেডি ভান্স। জেডি ভান্স, ঠিক আছে, জেডি ভান্সই কিন্তু বর্তমানে প্রেসিডেন্ট অব দ্য সিনেট হিসেবে দায়িত্ব পালন করছেন। তো আমেরিকার কংগ্রেস আমরা দেখলাম যে দুইটা পরিষদ, একটা হচ্ছে হাউস অফ রিপ্রেজেন্টেটিভ এবং আরেকটা হচ্ছে সিনেট। হাউস অফ রিপ্রেজেন্টেটিভের যারা সদস্য তাদেরকে বলা হয় রিপ্রেজেন্টেটিভ, রিপ্রেজেন্টেটিভ। আর যারা সিনেটের সদস্য, সিনেটের সদস্যদেরকে বলা হয় সিনেটর। সিনেটের সদস্যদেরকে বলা হয় সিনেটর। তো এইগুলা প্রয়োজন নাই, এগুলা হচ্ছে নাইস টু নো, এগুলো প্রয়োজন নাই। এখানে দেখেন যে এই যে সিনেটর এবং হচ্ছে রিপ্রেজেন্টেটিভ, এখানে কোন জাতের সংখ্যা কত থাকে। একটু আগে আপনারা দেখেছিলেন যে আমেরিকার অঙ্গরাজ্যের সংখ্যা বা স্টেটের সংখ্যা হচ্ছে 50টা। এই 50টা প্রতিটাতে হচ্ছে আপনার দুইজন করে, প্রতিটাতে দুইজন করে হচ্ছে সিনেটর থাকে, তাইলে টোটাল হয় হচ্ছে 100। এখন দেখেন, এই যে দুইজন করে সিনেটর, এটা কিন্তু ফিক্সড। কোন রাজ্য বড়, কোন রাজ্য ছোট, কোন রাজ্য গুরুত্ব বেশি, কোন রাজ্যে পপুলেশন বেশি, কোন রাজ্যে পপুলেশন কম, এগুলোর উপরে কিন্তু সিনেটরের সংখ্যা নির্ভর করে না। এটা একদম ফিক্সড যে প্রতিটা রাজ্য থেকে দুইজন করে সিনেটর থাকবেন। এটা কেন করা হয়েছে? যাতে করে একটা রাজ্য বেশি শক্তিশালী হয়ে না যায়, হ্যাঁ, কংগ্রেসে। এই কারণেই এই সিস্টেমটা করা হয়েছে, ছোট বড় যেটাই হোক সিনেটর থাকবেন দুইজন। তাহলে টোটাল সিনেটরের সংখ্যা হচ্ছে 100। আর হাউস অফ রিপ্রেজেন্টেটিভে টোটাল প্রতিনিধির সংখ্যা হচ্ছে 435। তাহলে এই হচ্ছে টোটাল 535। এই যে 535, এর মধ্যে আবার আপনার কিছু ভোটার বিহীন আছে, ওগুলো আপনাকে প্রতিনিধিদের সংখ্যা হচ্ছে 435, ঠিক আছে। তো প্রেসিডেন্ট, আমেরিকার প্রেসিডেন্ট, তিনি একটা বাৎসরিক ভাষণ দেন, সেই ভাষণটার নাম হচ্ছে স্টেট অফ দ্য ইউনিয়ন। এটা প্রতি বছর হচ্ছে 20 জানুয়ারি দেওয়া হয়। তো আমেরিকার যে নির্বাচনটা সেটা কিন্তু আমাদের দেশের যেরকম নির্বাচন ওই নির্বাচনের মতো না, এটা একটু হচ্ছে বিশেষ ধরনের একটা নির্বাচন। তবে সেই বিশেষ ধরনের নির্বাচন আমি আপাতত আপনাদের কাছে ব্যাখ্যা করব না, কারণ এই ব্যাখ্যা পরীক্ষাতে আসবে না। আর এই মুহূর্তে ওটা নিয়ে মাথা ঘামানোর কোনো প্রয়োজন নাই। আপনারা জাস্ট মাথায় রাখবেন যে আমেরিকার যে নির্বাচন হয় সেখানে তারা ইলেকটোরাল কলেজ নির্বাচন করে, অর্থাৎ জনগণ যে ভোট দেয়, জনগণ এই ভোট দিয়ে মূলত ইলেকটোরাল কলেজ নির্বাচন করে। ইলেকটোরাল কলেজের সংখ্যা হচ্ছে টোটাল 538। এখন এখানে একটা প্রশ্ন আসতে পারে যে একটু আগে আপনি বললেন যে 100 জন হচ্ছে সিনেটর, তারপরে 435 জন হচ্ছে রিপ্রেজেন্টেটিভ, এখানে তো হয় হচ্ছে 535। তো 535 হইলে এখানে 538 আসে কোত্থেকে? 538টা হচ্ছে ওই যে একটু আগে আপনারা দেখেছিলেন ওয়াশিংটন ডিসিতে হচ্ছে 3 জন মেম্বার আছে। ওয়াশিংটন ডিসি সেটা হচ্ছে একটা ফেডারেল ডিস্ট্রিক্ট, সেখানে 3 জন ইলেক্টর থাকে। এই হচ্ছে টোটাল 538 জন হচ্ছে হয় ইলেকটোরাল কলেজ। তো এই 538 জন থেকে টোটাল হচ্ছে আপনার কেউ যদি প্রেসিডেন্ট নির্বাচিত হতে চায় তাহলে অবশ্যই তাকে টোটাল কমপক্ষে 270টা ইলেকটোরাল কলেজ পেতে হবে। তো এর মধ্যে স্টেট হিসেবে সব থেকে বেশি ইলেকটোরাল কলেজ হচ্ছে ক্যালিফোর্নিয়াতে, টোটাল 54টা। তো এখানে জাস্ট এই এতটুকু জানলেই চলবে আমেরিকার নির্বাচন ব্যবস্থা, সেটা আপাতত আমি ব্যাখ্যা করছি না, প্রয়োজনও নাই। ব্র্যাডলি ইফেক্ট, এটা হচ্ছে আমেরিকার নির্বাচন সংশ্লিষ্ট একটা টার্ম। এই টার্মটার মানে হইলো, দেখা যায় আমেরিকার লোকজন কিন্তু শয়তান আছে, তারা কিন্তু প্রচুর আপনার আহ, বর্ণবাদী, ঠিক আছে। বর্ণবাদী আচরণ তারা করে, কিভাবে করে? ধরেন একজন ব্ল্যাক একজন মানুষ অথবা একজন নারী নির্বাচনে দাঁড়াইলো,
তো দেখা যায় যে প্রি ইলেকশন একটা জরিপ হয়, প্রি ইলেকশন ওদের সার্ভে হয় যে কার অবস্থা কেমন। ওই প্রি ইলেকশন সার্ভেতে দেখা যায় যে ওই কালো মানুষ এবং ওই নারী তিনি হচ্ছেন ভোটের ভোটের যে বাজার সেখানে তিনি এগিয়ে আছেন। হ্যাঁ, কিন্তু এটা আমেরিকানরা কেন করে? আমেরিকানরা এটা করে যে তারা তারা চক্ষু লজ্জায় পড়ে করে যে ইস এখন তো এটা তো সবাই দেখে ফেলতেছে, তাইলে ইয়ারে ভোট দিই, তাইলে আমরা মানে আমরা দেখাই যে হচ্ছে যে আমরা যিনি নারী আছেন, হ্যাঁ, তারপরে যিনি হচ্ছে কালো আছেন তাকে আমরা ভোট দিচ্ছি, বা ক্ষুদ্র নৃগোষ্ঠী কেউ যদি দাঁড়ায় তাহলে হচ্ছে তাকে ভোট দিচ্ছি। কিন্তু কিন্তু হচ্ছে যে আহ, আসল যে ভোট, আসল ভোটের সময় তারা কিন্তু এটার রিফ্লেকশনটা করে না। এই যে ঘটনাটা, এটাকে মূলত বলা হয় হচ্ছে ব্র্যাডলি ইফেক্ট। তাহলে এটা জাস্ট জানলেই চলবে যে ব্র্যাডলি ইফেক্ট এটা হচ্ছে যুক্তরাষ্ট্র নির্বাচনের সাথে সম্পর্কিত একটা শব্দ। ওকে, এরপর আসেন যুক্তরাষ্ট্র নির্বাচনে মেইনলি হচ্ছে দুইটা পার্টি হচ্ছে লড়াই করে, একটা হচ্ছে ডেমোক্রেট পার্টি এবং আরেকটা হচ্ছে রিপাবলিকান পার্টি। তো ডেমোক্রেট পার্টি এটার প্রতীক হচ্ছে গাধা। এই জাস্ট প্রতীকটা জানলে চলবে, এই সদর দপ্তর কত এগুলো জীবনে কোনো পরীক্ষাতে আসে নাই, আসবেও না। এই জাস্ট এখানে এই গাধা এটা জানলে চলবে। আর বর্তমানে যদি প্রশ্ন আসে সেক্ষেত্রে প্রশ্ন আসতে পারে আসলে রিপাবলিকান নিয়ে। রিপাবলিকান পার্টি এটাকে হচ্ছে গ্র্যান্ড ওল্ড পার্টি বলা হয়, এদের প্রতীক হচ্ছে হাতি এবং রংটা হচ্ছে লাল। এই রিপাবলিকান পার্টির প্রথম প্রেসিডেন্ট হচ্ছেন আব্রাহাম লিঙ্কন, আর সর্বশেষ প্রেসিডেন্ট হচ্ছেন আমাদের ট্রাম্প কাকু। এখানে এই সালও পড়ার কোনো প্রয়োজন নাই, আসবে না পরীক্ষাতে। পার্লামেন্টের সদস্য যারা থাকবেন তাদের কার্যালয়, তারা যেখানে বসে কাজ টাজ করবেন, সেই ভবনের নাম হচ্ছে ক্যাপিটাল হিল। ক্যাপিটাল হিল। হোয়াইট হাউস এটা হচ্ছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের বাসভবন। এই হোয়াইট হাউসে প্রথম থেকে ছিলেন জন এডামস, তিনি হচ্ছেন আমেরিকার দ্বিতীয় প্রেসিডেন্ট। এটাও আসবে না, প্রয়োজন নাই, জাস্ট জানলেই চলবে যে হোয়াইট হাউস এটা হচ্ছে আমেরিকার প্রেসিডেন্টের বাসভবন। আব্রাহাম লিঙ্কন তিনি হচ্ছেন গৃহযুদ্ধ চলাকালীন সময়ে আমেরিকার প্রেসিডেন্ট ছিলেন, তিনি কৃতদাস প্রথা বিলোপ করেন, গেটিসবার্গ ভাষণ দিয়েছিলেন। আমেরিকার 60তম প্রেসিডেন্ট নির্বাচন, অর্থাৎ সর্বশেষ যে এই প্রেসিডেন্ট নির্বাচন হয়েছে, এখানে নতুন প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন ডোনাল্ড ট্রাম্প, তিনি হচ্ছেন আমেরিকার 47তম প্রেসিডেন্ট। এখানে অনেকের মাথার মধ্যে গিট্টু লেগে যায়, সেটা হলো যে আমেরিকার প্রেসিডেন্ট হচ্ছে 60তম প্রেসিডেন্ট নির্বাচন, কিন্তু আবার ডোনাল্ড ট্রাম্প হইলো 47তম প্রেসিডেন্ট, এইটা আবার কেমনে হইলো? এখন আপনি যদি একটু খেয়াল করেন দেখবেন যে অনেক প্রেসিডেন্টই হচ্ছে ডাবল মেয়াদে ক্ষমতায় ছিলেন। যেমন সর্বশেষ যদি আপনি দেখেন বারাক ওবামা, তিনি 2 টার্মে প্রেসিডেন্ট ছিলেন। বা আমরা দেখেছি ফ্রাঙ্কলিন ডি রুজভেল্ট, তিনি চতুর্থবারের মতো প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছিলেন এবং চতুর্থ টার্মটা তিনি আসলে শেষ করতে পারেন নাই, তার আগে অসুস্থ হয়ে তিনি মারা যান। তো এরকম অনেক প্রেসিডেন্টই ছিলেন যারা ডাবল মেয়াদে প্রেসিডেন্ট হিসেবে কর্মরত ছিলেন। এই কারণেই 60তম প্রেসিডেন্ট নির্বাচন হলেও ডোনাল্ড ট্রাম্প হচ্ছেন 47তম প্রেসিডেন্ট। এটা কিন্তু পরীক্ষার জন্য খুব গুরুত্বপূর্ণ। এবং তিনি টোটাল 312টা ইলেকটোরাল কলেজ ভোট পেয়ে নির্বাচিত হন। এয়ারফোর্স ওয়ান এটা হচ্ছে ডোনাল্ড ট্রাম্প বা প্রেসিডেন্টকে বহনকারী যে বিমান, সেই বিমানের নাম হচ্ছে এয়ারফোর্স ওয়ান। বর্তমান ভাইস প্রেসিডেন্টের নাম হচ্ছে জেডি ভ্যান্স। ভাইস প্রেসিডেন্টকে বলা হয় সংক্ষেপে ভিপ বা হচ্ছে রানিং মেট। প্রেসিডেন্টের কার্যালয়ের নাম হচ্ছে ওভাল অফিস, এটা কিন্তু হোয়াইট হাউসের মধ্যেই অবস্থিত একটা রুম। সেই রুমে হচ্ছে প্রেসিডেন্ট অফিস করেন, এটার নাম হচ্ছে ওভাল অফিস। পেন্টাগন, পেন্টাগন হচ্ছে এমনিতে ইংরেজি পেন্টাগন অর্থ হয় হচ্ছে পঞ্চভুজ। আর এই আমেরিকাতে যে পেন্টাগন এটা হচ্ছে আমেরিকার প্রতিরক্ষা সদর দপ্তর, যেটা আমেরিকার ভার্জিনিয়াতে অবস্থিত। বর্তমানে আমেরিকার সেক্রেটারি অফ স্টেট, আমেরিকার যে পররাষ্ট্রমন্ত্রী, আমেরিকার পররাষ্ট্রমন্ত্রীকে বলা হয় সেক্রেটারি অফ স্টেট। ঠিক আছে, আমেরিকা এটা পরীক্ষাতে কিন্তু আসতে পারে যে আমেরিকার পররাষ্ট্রমন্ত্রীর হচ্ছে আপনার ইয়া কি, পররাষ্ট্রমন্ত্রীর হচ্ছে পদবি কি? আমেরিকার পররাষ্ট্রমন্ত্রীর পদবি হচ্ছে সেক্রেটারি অফ স্টেট। এবং বর্তমানে যিনি সেক্রেটারি অফ স্টেট হিসেবে দায়িত্ব পালন করছেন তার নাম হচ্ছে মার্কো রুবিও। ফেডারেল ব্যুরো অফ ইনভেস্টিগেশন, সংক্ষেপে এটাকে ফেডও বলে। এই ফেডারেল ব্যুরো অফ ইনভেস্টিগেশন এটা হইলো আমেরিকার সীমানার মধ্যে, আমেরিকার বর্ডারের মধ্যে তারা গোয়েন্দা কার্যক্রম পরিচালনা করে। সদর দপ্তর হচ্ছে ওয়াশিংটন ডিসিতে অবস্থিত। ঠিক আছে, প্রতিষ্ঠায় কবে কোনো প্রয়োজন নাই। আর আরেকটা হচ্ছে সেন্ট্রাল ইনভেস্টিগেশন, এফবিআই প্রধান বর্তমানে ক্যাশ প্যাটেল, এটা খুব একটা ইম্পর্টেন্ট না, নাইস টু নো। সেন্ট্রাল ইন্টেলিজেন্স এজেন্সি বা সংক্ষেপ হচ্ছে সিআইএ। এই যে আমেরিকা বিভিন্ন দেশে গ্যাঞ্জাম লাগায়, বিভিন্ন দেশে গুপ্ত হত্যা চালায়, হ্যাঁ, বিভিন্ন দেশে হচ্ছে বিভিন্ন ধরনের কার্যক্রম পরিচালনা করে, গুপ্ত কার্যক্রম পরিচালনা করে, এই কার্যক্রমগুলো করে মূলত হচ্ছে সিআইএ, সেন্ট্রাল ইন্টেলিজেন্স এজেন্সি। স্নায়ুযুদ্ধ চলাকালীন সময়ে এই সেন্ট্রাল ইন্টেলিজেন্স এজেন্সিটা হচ্ছে প্রতিষ্ঠিত হয়েছিল। এবং এটা হইলো তাহলে কি, এরা দেশের বাইরে গোয়েন্দা কার্যক্রম
পরিচালনা করে। তো কেন্দ্রীয় বেসামরিক গোয়েন্দা সংস্থা, এটার সদর দপ্তর হচ্ছে ভার্জিনিয়াতে অবস্থিত। বর্তমান ডিরেক্টরের নাম হচ্ছে জন র্যাডক্লিফ। ব্ল্যাক ওয়াটার ওয়ার্ল্ড ওয়াইড, এটাও হচ্ছে একটা নিরাপত্তা গোয়েন্দা সংস্থা। এটার নামটা জানলেই চলবে যে ব্ল্যাক ওয়াটার ওয়ার্ল্ড ওয়াইড এটা হচ্ছে একটা গোয়েন্দা সংস্থা। ফেয়ারফ্যাক্স, এটা হচ্ছে একটা বেসরকারি গোয়েন্দা সংস্থা, যেটার অবস্থান ভার্জিনিয়াতে অবস্থিত। এইখানে অবস্থান কোন জায়গায় এটা গুরুত্বপূর্ণ না, গুরুত্বপূর্ণ হচ্ছে এই যে ফেয়ারফ্যাক্স, এই ফেয়ারফ্যাক্সটা হচ্ছে একটা গোয়েন্দা সংস্থা, জাস্ট এতটুকু জানলেই চলবে। ফ্রিডম হাউস, এটা হচ্ছে আমেরিকার বুদ্ধিজীবীদের একটা সংগঠন। আমেরিকার কেন্দ্রীয় ব্যাংকের নাম হচ্ছে ফেডারেল রিজার্ভ সিস্টেম, এবং আমেরিকার এই কেন্দ্রীয় ব্যাংকটা কিন্তু একটা বেসরকারি ব্যাংক। অর্থাৎ আমাদের দেশের যে কেন্দ্রীয় ব্যাংক, বাংলাদেশ ব্যাংক, সেটা তো কোনো বেসরকারি ব্যাংক না, সেটা হচ্ছে একটা সরকারি ব্যাংক। কিন্তু আমেরিকার যে কেন্দ্রীয় ব্যাংক আছে, এইটা হলো একটা বেসরকারি ব্যাংক। কোনোদিন সময় পাইলে এই ব্যাংকের গল্প বলবো, আপাতত আজকে সম্ভব না। তো আমেরিকার এই অর্থ বছর বা ওদের যে ফিসক্যাল ইয়ার, এই ফিসক্যাল ইয়ার শুরু হয় হচ্ছে যে আম, 1 অক্টোবর। আমেরিকার বৃহত্তম পুঁজিবাজার বা আমেরিকার হচ্ছে আম, শেয়ার মার্কেট, সব থেকে বড় শেয়ার মার্কেট হচ্ছে ওয়াল স্ট্রিটে, নিউ ইয়র্কের ওয়াল স্ট্রিট অবস্থিত নিউ ইয়র্ক স্টক এক্সচেঞ্জ। এটা হচ্ছে বড় সব থেকে বড় স্টক মার্কেট আমেরিকার। আর দ্বিতীয় সব থেকে বড় স্টক মার্কেট হচ্ছে ন্যাসডাক। ন্যাসডাক যুক্তরাষ্ট্রের দ্বিতীয় বৃহত্তম পুঁজিবাজার। নাসা, ন্যাশনাল এরোনটিক্স অ্যান্ড স্পেস অ্যাডমিনিস্ট্রেশন, এটার সদর দপ্তর হচ্ছে ওয়াশিংটন ডিসিতে অবস্থিত। তবে এটার উৎক্ষেপণ কেন্দ্র, উৎক্ষেপণ মানে হচ্ছে যেখান থেকে এরা রকেটগুলা আকাশে পাঠায়, সেই উৎক্ষেপণ কেন্দ্রটা হচ্ছে ফ্লোরিডার কেপ কেনেডিতে অবস্থিত। কত সালে প্রতিষ্ঠিত হয় এটা প্রয়োজন নাই। ওয়েস্ট পয়েন্ট, এটা হচ্ছে সামরিক একাডেমি, যেখানে সামরিক কর্মকর্তাদের প্রশিক্ষণ হয়। সেনকম, আমেরিকার অনেকগুলো হচ্ছে উইং আছে, অনেকগুলো কমান্ড আছে, যে কমান্ডগুলো বিভিন্ন অঞ্চলে, পৃথিবীর বিভিন্ন অঞ্চলে হচ্ছে যে কমান্ডগুলো আসলে সক্রিয়। হ্যাঁ, বিভিন্ন অঞ্চলে এই কমান্ডগুলো হচ্ছে সক্রিয়। তো এই কমান্ডগুলোর মধ্যে যেই কমান্ডটা এশিয়া অঞ্চলের জন্য যারা ডেজিগনেটেড থাকে, তার দায়িত্ব থাকে এশিয়া অঞ্চলের দেখভাল করা, সেই কমান্ডটার নাম হচ্ছে সেনকম বা হচ্ছে সেন্ট্রাল কমান্ড। তাহলে এরা হচ্ছে মধ্যপ্রাচ্য, মধ্য দক্ষিণ এশিয়ার 21টা দেশ এবং এর আশেপাশে সমুদ্র অঞ্চলের জন্য এরা হচ্ছে কার্যক্রম পরিচালনা করে। পাবলিক ল 480, পাবলিক ল 480 এটা হচ্ছে মূলত একটা আইন। এই আইনের আন্ডারে আমেরিকা বিভিন্ন দেশে হচ্ছে খাদ্য সহায়তা প্রদান করে। আপনারা জানেন যে বাংলাদেশে যে 1974 সালে দুর্ভিক্ষ হয়েছিল, সেটার পিছনে আমেরিকারও কিছুটা কারণ ছিল, বা একটা আমেরিকারও হচ্ছে আপনার বলা যায় এটা পরোক্ষ ভাবে তারা আসলে রেসপন্সিবল। কিভাবে? তারা একটা খাদ্য বোঝাই করা বা খাদ্য সহায়তা দিবে এরকম একটা জাহাজ, খাদ্য বোঝাই জাহাজ তারা বাংলাদেশের দিকে পাঠিয়েছিল। কিন্তু বাংলাদেশ আবার ওই সময় কিউবারে সাহায্য করছিল, কিউবাতে হচ্ছে চা বিক্রি করছিল। এইটা আমেরিকা ভালোভাবে নেয় নাই, এই অজুহাতে আমেরিকা কিন্তু হচ্ছে যে আপনার আম, তাদের যে খাদ্য জাহাজ সেটা বন্ধ করে দেয়। পরবর্তীতে আসলে আসছিল, কিন্তু হচ্ছে যে আপনার উম, অনেক দেরি হয়ে যায়। তো যাই হোক, এই পাবলিক ল 480 আন্ডারই হচ্ছে আমেরিকা বিভিন্ন জায়গাতে হচ্ছে সাহায্য সহযোগিতা করে। ব্ল্যাক লিভস ম্যাটার, এটা হচ্ছে কৃষ্ণাঙ্গদের অধিকার আদায়ের জন্য একটা আন্দোলন, একটা মুভমেন্ট, যেটা প্রতিষ্ঠা 2013 সালে, এবং এটা হচ্ছে একটা সামাজিক আন্দোলন, খুব একটা ইম্পর্টেন্ট না, নাইস টু নো। আর এর এর ব্ল্যাক লিভস ম্যাটার এটার বিরুদ্ধে যারা, অর্থাৎ যারা হচ্ছে এক্সট্রিমিস্ট, সাদা কিন্তু এক্সট্রিমিস্ট, এক্সট্রিমিস্ট মানে কি? এক্সট্রিমিস্ট মানে হচ্ছে চরমপন্থী। চরমপন্থী মানে কি? চরমপন্থী মানে হচ্ছে যে আপনি যেটা বিশ্বাস করেন ওইটাই হচ্ছে রাইট। হ্যাঁ, যদি এরকম হয় যে আপনি যেটা বিশ্বাস করেন ওইটাই রাইট, হ্যাঁ, এর বাইরে কোনো কিছু রাইট না, আর সব কিছু রং, হ্যাঁ, এই যে বিশ্বাসটা রাখা, এটাই হচ্ছে আসলে এক্সট্রিমিজম। ঠিক আছে? এবং আপনি বিশ্বাস করেন যে অন্য যারা আছে তারা তো ভুল, এবং তাদেরকে বাঁচতে দেওয়া যাবে না, তাদেরকে ধ্বংস করে ফেলতে হবে, এটা হচ্ছে এক্সট্রিমিজম। লাইব্রেরি অফ কংগ্রেস, এটা বিশ্বের বৃহত্তম লাইব্রেরি। কানাডা যুক্তরাষ্ট্রের প্রতিবেশী রাষ্ট্র এবং পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম দেশ হচ্ছে কানাডা। কানাডা হচ্ছে এটা এক সময় ব্রিটেনের অধিকারে ছিল। তো এই কানাডা কানাডা এবং হচ্ছে আপনার যুক্তরাষ্ট্রের একটা অঞ্চল নাম হচ্ছে প্রেইরি অঞ্চল। কানাডা এবং যুক্তরাষ্ট্রের একটা অঞ্চলের নাম হচ্ছে প্রেইরি অঞ্চল। এই প্রেইরি অঞ্চলটা হচ্ছে পৃথিবীর রুটির ঝুড়ি নামে খ্যাত। দেখেন এখানে দুইটা তথ্য, একটা হইলো যে আপনার আম, রুটির ঝুড়ি কোন দেশকে বলা হয়।
যদি এই প্রশ্নটা আসে যে রুটির ঝুড়ি কোন দেশকে বলা হয়, সেক্ষেত্রে আপনি উত্তর করবেন হচ্ছে ইউক্রেন। কিন্তু যদি বলা হয় যে রুটির ঝুড়ি বলা হয় কোন অঞ্চলকে, সেক্ষেত্রে আপনাকে বলতে হবে প্রেইরি অঞ্চল। বিশ্বের সব থেকে বড় ওয়াটার ফলস নায়াগ্রা ফলস, এটা হচ্ছে ইউএসএ এবং কানাডার মধ্যে অবস্থিত। কানাডার কুইবেক প্রদেশ অধিবাসীরা ফ্রেঞ্চ বা হচ্ছে ফরাসি ভাষায় তারা হচ্ছে কথা বলে। এখানে এতটুকু পড়লেই চলবে। পানামা খাল, পানামা, ওই যে সুয়েজ খাল আমরা পড়েছিলাম, ঠিক তেমনি ভাবে পানামা হচ্ছে একটা খাল। কেন এটা খাল, কেন এটা স্ট্রেইট না, প্রণালী না? কারণ হচ্ছে পানামা খালটা যে জায়গাতে অবস্থিত, যে এই জায়গাটাতে আগে এরকম হচ্ছে এই ধরনের কোনো কানেকশন ছিল না। ওটাতে এই প্যাসিফিক ওশনের সাথে আটলান্টিক ওশনের কোনো কানেকশন ছিল না এক সময়। তো এই কানেকশনটা করার জন্যই যুক্তরাষ্ট্র হচ্ছে এই খালটা আসলে নির্মাণ করে। তো পরবর্তীতে হচ্ছে যে এই খালটা এখন খুবই গুরুত্বপূর্ণ হয়ে গিয়েছে, কারণ এই খালটা দিয়েই আপনি যুক্তরাষ্ট্র থেকে, সরি, আপনি আটলান্টিক থেকে হচ্ছে আপনি আম, প্রশান্ত মহাসাগরে খুব ইজিলি যেতে পারবেন। তো এই পানামা খালটার নামকরণ করা হয়েছে, পানামা নামে একটা দেশ আছে, সেই পানামা দেশের নাম অনুযায়ী হচ্ছে এই পানামা খালের নামকরণ করা হয়েছে। তাই পানামা খাল একদিকে যুক্ত করেছে প্রশান্ত মহাসাগরকে, আরেকদিকে আটলান্টিক মহাসাগরের সাথে, আর বিভক্ত করেছে একদিকে হচ্ছে উত্তর আমেরিকা এবং আরেকদিকে হচ্ছে দক্ষিণ আমেরিকা। যুক্তরাষ্ট্রের আর একটা প্রতিবেশী দেশ হচ্ছে কিউবা। এ হচ্ছে সেই কিউবা। কিউবা থেকে কিন্তু দেখেন এই যে যুক্তরাষ্ট্রের মায়ামি খুব বেশি দূরে না, এই 250-300 কিলো হবে, খুব বেশি দূরে না। তো কিউবার রাজধানী হচ্ছে হাভানা। কিউবা হচ্ছে একটা সমাজতান্ত্রিক দেশ, অনেক আগে থেকে এরা হচ্ছে সমাজতান্ত্রিক দেশ, এবং এই কারণে যুক্তরাষ্ট্রের সাথে তাদের সম্পর্ক আসলে ভালো না। এখানে গুয়ান্তনামো বে নামে একটা জায়গা আছে, এই জায়গাটা কিউবা যুক্তরাষ্ট্রকে হচ্ছে লিজ দিয়েছিল, কিন্তু যুক্তরাষ্ট্র এই লিজের মেয়াদ শেষ হয়ে গেলেও এখনো কিউবাকে এটা এখনো ফেরত দেয় নাই। ঠিক আছে, এরপরে আসেন যে কিন্তু এখানে ফেরত দেয় নাই, কিন্তু যুক্তরাষ্ট্র এখানে একটা বড় কারাগার নির্মাণ করেছে। এই কারাগারটা গুয়ান্তানামো বে কারাগার হিসেবে কুখ্যাত। ল্যাটিন আমেরিকা মূলত আহ, যেই অঞ্চলের দেশগুলো, এই অঞ্চলের দেশগুলো হচ্ছে ল্যাটিন ভাষায় কথা বলে। ল্যাটিন ভাষা মূলত হচ্ছে এখানে ফ্রেঞ্চ, স্প্যানিশ এবং পর্তুগিজ, এই আহ, তিনটা ভাষায় হচ্ছে এই তিনটা ভাষাকে ল্যাটিন ভাষা বলে, কারণ এগুলো ল্যাটিন থেকে উৎপত্তি হয়েছে। তো ল্যাটিন আমেরিকা এখানে হচ্ছে যে এই যে অঞ্চলটা, এই অঞ্চলটাই হচ্ছে এই সব ভাষায় কথা বলে, এই কারণে এই অঞ্চলটাকে বলা হয় ল্যাটিন আমেরিকা। ল্যাটিন আমেরিকা টোটাল দেশ আছে 20টা। এর মধ্যে আপনার পর্তুগিজ ভাষায় কথা বলে হচ্ছে ব্রাজিল। বাকিগুলোর ভাষা না পড়লেও চলবে, ইম্পর্টেন্ট না। ব্রাজিলের ভাষাটা ইম্পর্টেন্ট, এটা জানলে চলবে এখানে। আমরা এখন চলে যাব দক্ষিণ আমেরিকাতে। দক্ষিণ আমেরিকাতে টোটাল স্বাধীন রাষ্ট্র হচ্ছে 12টা। 12টা স্বাধীন রাষ্ট্র আছে। দেখেন এখানে সব থেকে বড় হচ্ছে ব্রাজিল। ব্রাজিলের উত্তর দিকে রয়েছে ফ্রেঞ্চ গায়ানা। ফ্রেঞ্চ গায়ানা কিন্তু কোনো দেশ না, এটা ফ্রান্সের একটা টেরিটরি। এরপর হচ্ছে সুরিনাম, গায়ানা, ভেনেজুয়েলা, কলম্বিয়া, পেরু, বলিভিয়া, প্যারাগুয়ে এবং উরুগুয়ে। এই সবগুলোর সাথেই কিন্তু হচ্ছে ব্রাজিলের সীমারেখা আছে। আর ব্রাজিলের সীমারেখা নাই কার কার সাথে এখানে? নাই হচ্ছে, ও, আর্জেন্টিনার সাথেও আছে। নাই হচ্ছে একদিকে চিলি, আর এইদিকে হচ্ছে ইকুয়েডর। এই দুইটা দেশের সাথেই কেবল হচ্ছে ব্রাজিলের সীমারেখা নাই, আর বাকি সবগুলা দেশের সাথেই কিন্তু ব্রাজিলের সীমারেখা রয়েছে। আর পৃথিবীর সব থেকে সরু দেশ নাম হচ্ছে চিলি। এই যে পৃথিবীর সব থেকে সরু দেশ হচ্ছে চিলি, এটা কিন্তু এই দক্ষিণ আমেরিকাতেই অবস্থিত। এবং এই যে আর্জেন্টিনা, আর্জেন্টিনা এখানে একটা দেশ আছে, একটা দ্বীপ আছে, নাম হচ্ছে ফকল্যান্ড আইল্যান্ড। এই ফকল্যান্ড আইল্যান্ড নিয়ে কিন্তু আর্জেন্টিনা এবং ব্রিটেনের মধ্যে ঝামেলা ছিল, এবং 1984 সালে এখানে একটা যুদ্ধ হয়, এবং এই যুদ্ধে আর্জেন্টিনা পরাজিত হয়, এবং এটা এই ফকল্যান্ড আইল্যান্ড কিন্তু হচ্ছে ব্রিটিশদের অধিকারে বর্তমানে পরিচালিত হয়। তো ব্রাজিল আমরা দেখবো, একটু ব্রাজিল সম্পর্কে কিছু তথ্য জানবো। ব্রাজিল হচ্ছে পৃথিবীর পঞ্চম বৃহত্তম দেশ। এটার রাজধানী হচ্ছে ব্রাজিলিয়া। অনেকে ব্রাজিলের রাজধানী রিও ডি জেনেরো হিসেবে ভুল করেন, কিন্তু ব্রাজিলের রাজধানী হচ্ছে ব্রাজিলিয়া, মুদ্রা হচ্ছে রিয়াল, এবং ভাষা হচ্ছে পর্তুগিজ। অ্যামাজন বন রয়েছে দক্ষিণ আমেরিকাতে। পৃথিবীর সব থেকে বড় রেইন ফরেস্ট হচ্ছে অ্যামাজন বন। এটা টোটাল 8টা দেশের মধ্যে বিস্তৃত: ব্রাজিল, বলিভিয়া, পেরু, ইকুয়েডর, কলম্বিয়া, ভেনেজুয়েলা, সুরিনাম এবং হচ্ছে গায়ানা। এই 8টা দেশে হচ্ছে অ্যামাজন বন বিস্তৃত। তার মানে এখানে কে নাই? এখানে চিলি নাই, এখানে হচ্ছে উরুগুয়ে নাই, এখানে আর্জেন্টিনা নাই। এই দেশগুলো হচ্ছে আম, এই ইয়াতে নাই, অ্যামাজনের মধ্যে পড়ে নাই। এছাড়া এখানে রয়েছে অ্যামাজন নদী। এই অ্যামাজন নদীটা হচ্ছে পৃথিবীর দ্বিতীয় দীর্ঘতম নদী। পৃথিবীর দ্বিতীয় দীর্ঘতম নদী হচ্ছে অ্যামাজন নদী, এবং পৃথিবীর সব থেকে বেশি পানি সমুদ্রে পতিত হয় এই অ্যামাজন নদীর মধ্য দিয়ে। এই অ্যামাজন নদীটার উৎপত্তি হয় আন্দিজ পর্বতমালা থেকে, এবং এটা শেষ হয় হচ্ছে আটলান্টিকে।
কয়টা দেশের মধ্য দিয়ে প্রবাহিত হয়েছে খুব একটা প্রয়োজন নাই, নাইস টু নো। ওকে, আমরা হচ্ছে আমেরিকা শেষ করে ফেলছি, আমেরিকা থেকে মোটামুটি এগুলো পড়লেই চলবে। আমরা একটু রিক্যাপ করে আসি আমরা কি কি জিনিস পড়লাম। আমরা দেখলাম হচ্ছে যে আমেরিকাতে কয়েকটা সভ্যতা আছে, একটা হচ্ছে মায়া সভ্যতা। এই মায়া সভ্যতা হচ্ছে আমেরিকার অন্যতম প্রাচীন সভ্যতা এবং আমেরিকা অঞ্চলের প্রথম সভ্যতা। এখানে একটা বিখ্যাত শহর হচ্ছে চিচেন ইৎজা। পৃথিবীর সব থেকে ঘনবসতিপূর্ণ সভ্যতা ছিল এই মায়া সভ্যতা। এবং এই চিচেন ইৎজা এটা হচ্ছে ইউনেস্কো ঘোষিত একটা বিশ্ব ঐতিহ্য স্থান। অ্যাজটেক সভ্যতা মেক্সিকো এবং গুয়াতেমালাতে এটা প্রতিষ্ঠা পেয়েছিল। এবং এরপরে ইনকা সভ্যতা পেরুতে ছিল। একটা বিখ্যাত শহর হচ্ছে মাচু পিচু। 50টা অঙ্গরাজ্য, এর মধ্যে 13টা ছিল ব্রিটিশ কলোনি, সাবেক ব্রিটিশ কলোনি। এগুলোকে বলা হয় অরিজিনাল স্টেট। সর্বশেষ যুক্ত স্টেট হচ্ছে স্টেট হাওয়াই। এর এর মাঝে হচ্ছে আলাস্কা। এই স্টেটটা রাশিয়া থেকে ক্রয় করা হয়েছে। তারপরে ওয়াশিংটন ডিসি হচ্ছে রাজধানী। যুক্তরাষ্ট্র পৃথিবীর আয়তনে চতুর্থ বৃহত্তম দেশ। পৃথিবীর সব থেকে বড় সীমানা বা দীর্ঘতম সীমানা হচ্ছে কানাডা যুক্তরাষ্ট্র সীমানা। এটা 49 ডিগ্রি অক্ষরেখাতে অবস্থিত, এটার নাম হচ্ছে মেডিসিন লাইন। এরপরে আমরা দেখলাম হচ্ছে, এটা এগুলো আমরা আগেও দেখেছি। তারপরে আমেরিকার কংগ্রেস দুই কক্ষ বিশিষ্ট। উচ্চ কক্ষের নাম হচ্ছে সিনেট, নিম্ন কক্ষের নাম হচ্ছে হাউস অফ রিপ্রেজেন্টেটিভ। এর মধ্যে সিনেটের সদস্য হচ্ছে সিনেটর, হাউস অফ রিপ্রেজেন্টেটিভ সদস্য হচ্ছে রিপ্রেজেন্টেটিভস। সিনেটরের প্রধান হচ্ছে প্রেসিডেন্ট অফ দ্য সিনেট। এটা সাধারণত ভাইস প্রেসিডেন্টকে হচ্ছে এই পদটা দেওয়া হয়। আর হচ্ছে এখানে আমরা দেখলাম আমেরিকার কংগ্রেস হচ্ছে, এগুলো আমরা দেখে ফেলেছি অলরেডি। এখানে সদস্য সংখ্যা হচ্ছে সিনেটর থাকে 100 জন, আর প্রতিনিধি থাকে হচ্ছে 435 জন। আচ্ছা, এরপরে আমরা দেখলাম প্রেসিডেন্টের বাৎসরিক ভাষণ। বাৎসরিক ভাষণ কে বলা হয় স্টেট অফ দ্য ইউনিয়ন, এটা 20 জানুয়ারি হয়। ইলেকটোরাল কলেজ হচ্ছে 538টা। তারপরে ব্র্যাডলি ইফেক্ট যুক্তরাষ্ট্রের নির্বাচনের সাথে জড়িত একটা শব্দ। রিপাবলিকান পার্টি এবং ডেমোক্রেট পার্টি এই দুইটা পার্টির মধ্যে মূলত নির্বাচনটা হয়। ডেমোক্রেট পার্টির প্রতীক হচ্ছে গাধা, রিপাবলিকান পার্টির প্রতীক হচ্ছে হাতি। রিপাবলিকান পার্টিকে গ্র্যান্ড ওল্ড পার্টি বলা হয়, যদিও রিপাবলিকান পার্টির জন্ম হচ্ছে ডেমোক্রেট পার্টির পরে, কিন্তু তারপরেও রিপাবলিকান পার্টিকে গ্র্যান্ড ওল্ড পার্টি বলা হয়। এটা আসলে একটা প্রচলিত নাম। প্রথম প্রেসিডেন্ট ছিলেন আব্রাহাম লিঙ্কন, সর্বশেষ প্রেসিডেন্ট হচ্ছেন ডোনাল্ড ট্রাম্প। ক্যাপিটাল হিল পার্লামেন্ট সদস্যদের কার্যালয়, হোয়াইট হাউস প্রেসিডেন্টের বাসভবন। আমেরিকার 60তম প্রেসিডেন্ট নির্বাচনে প্রেসিডেন্ট নির্বাচিত হন ডোনাল্ড ট্রাম্প, তিনি হচ্ছেন 47তম প্রেসিডেন্ট। এয়ারফোর্স ওয়ান এটাতে করে হচ্ছে মার্কিন প্রেসিডেন্ট হচ্ছে তিনি চলাফেরা করেন। ওভাল অফিস প্রেসিডেন্টের কার্যালয়, পেন্টাগন ভার্জিনিয়া অবস্থিত, আমেরিকার প্রতিরক্ষা সদর দপ্তর। বর্তমান সেক্রেটারি অফ স্টেট বা পররাষ্ট্রমন্ত্রীর নাম হচ্ছে মার্কো রুবিও। ফেডারেল ব্যুরো অফ ইনভেস্টিগেশন আইন প্রয়োগকারী, এটা হচ্ছে দেশের মধ্যে তারা গোয়েন্দা কার্যক্রম পরিচালনা করে, সদর দপ্তর হচ্ছে ওয়াশিংটন ডিসি। বর্তমান প্রধান হচ্ছে ক্যাশ প্যাটেল। সেন্ট্রাল ইন্টেলিজেন্স এজেন্সি সিআইএ, এরা হচ্ছে বাইরে, দেশের বাইরে গোয়েন্দা কার্যক্রম পরিচালনা করে, সদর দপ্তর হচ্ছে ভার্জিনিয়াতে অবস্থিত। বর্তমান ডিরেক্টর হচ্ছে জন র্যাডক্লিফ। ব্ল্যাক ওয়াটার ওয়ার্ল্ড ওয়াইড এবং ফেয়ারফ্যাক্স দুইটাই হচ্ছে গোয়েন্দা সংস্থা। ফ্রিডম হাউস বুদ্ধিজীবীদের সংগঠন। কেন্দ্রীয় ব্যাংক হচ্ছে ফেডারেল রিজার্ভ সিস্টেম। বৃহত্তম পুঁজিবাজার ওয়ার্ল্ড স্ট্রিট অবস্থিত, নিউ ইয়র্ক স্টক এক্সচেঞ্জ এবং ন্যাসডাক হচ্ছে যুক্তরাষ্ট্রের দ্বিতীয় বৃহত্তম পুঁজিবাজার। ন্যাশনাল অ্যারোনটিক্স অ্যান্ড স্পেস অ্যাডমিনিস্ট্রেশন, সংক্ষেপে নাসা, সদর দপ্তর হচ্ছে ওয়াশিংটন ডিসি। উৎক্ষেপণ কেন্দ্র হচ্ছে ফ্লোরিডার কেপ কেনেডি। ওয়েস্ট পয়েন্ট এটা হচ্ছে নিউ ইয়র্কে অবস্থিত যুক্তরাষ্ট্রের সামরিক একাডেমি। সেনকম এশিয়া অঞ্চলের জন্য যেই সামরিক কমান্ডটা হচ্ছে ডেজিগনেটেড, সেটার নাম হচ্ছে সেনকম। পাবলিক ল 480, এরা হচ্ছে বিশ্বজুড়ে খাদ্য সহায়তা প্রদান করে। ব্ল্যাক লিভস ম্যাটার, কৃষ্ণাঙ্গদের অধিকার আদায়ের আন্দোলন। আর শ্বেতাঙ্গদের অধিকার আদায়ের আন্দোলন হচ্ছে ক্লু ক্ল্যাক্স ক্ল্যান, বা এটা একটা জোট, এটা হচ্ছে চরমপন্থী এক্সট্রিমিস্ট একটা হোয়াইট। এরা মনে করে যে আমেরিকাতে শুধু হোয়াইটরাই থাকবে, অন্য কেউ থাকবে না। লাইব্রেরি অফ কংগ্রেস, এটা হচ্ছে পৃথিবীর বৃহত্তম লাইব্রেরি। কানাডা, এখানে ব্রিটিশ এবং ফ্রান্স দুজনেরই আসলে কলোনি ছিল এক সময়। পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম দেশ হচ্ছে কানাডা। আয়তনে সব থেকে বড় জলপ্রপাত কানাডা এবং যুক্তরাষ্ট্রের নায়াগ্রা জলপ্রপাত। প্রেরি অঞ্চল কানাডা এবং যুক্তরাষ্ট্র অবস্থিত, বিশ্বের রুটির ঝুড়ি নামে পরিচিত এই অঞ্চলটা। কিউবার আগে আমরা দেখছিলাম পানামা। পানামা খাল হচ্ছে আটলান্টিকের সাথে প্রশান্ত মহাসাগরকে যুক্ত করেছে পানামা খাল, এটা পানামাতে অবস্থিত। কিউবার রাজধানী হচ্ছে হাভানা। এখানে একটা কারাগার রয়েছে, গুয়ান্তানামো বে। লাতিন আমেরিকার দেশগুলো হচ্ছে টোটাল 20টা দেশ, এর মধ্যে পর্তুগিজ ভাষায় কথা বলে ব্রাজিল। ব্রাজিল হচ্ছে পৃথিবীর পঞ্চম বৃহত্তম দেশ, রাজধানী ব্রাজিলিয়া, মুদ্রা রিয়াল, ভাষা হচ্ছে পর্তুগিজ। অ্যামাজন বন 8টা দেশের মধ্যে অবস্থিত। অ্যামাজন নদী দ্বিতীয় দীর্ঘতম নদী, পৃথিবীর সব থেকে বেশি সমুদ্রের
সব থেকে বেশি পানি সমুদ্রে প্রবাহিত হয় অ্যামাজন নদী দিয়ে, আন্দিজ পর্বতমালা থেকে শুরু হয়ে আটলান্টিকে শেষ হয়েছে। এই হচ্ছে মোটামুটি আমেরিকা। এরপরে আমরা চলে যাব হচ্ছে এরপরে আমরা চলে যাব হচ্ছে ছোট্ট আরেকটা টপিকে। সেই টপিকটা হচ্ছে আন্তরাষ্ট্রীয় ক্ষমতা সম্পর্ক। যদিও স্পেশাল বিসিএস এ আন্তরাষ্ট্রীয় ক্ষমতা সম্পর্ক থেকে প্রশ্ন আসার সম্ভাবনা খুব একটা নাই বললেই চলে, খুব কম, সম্ভাবনা খুব কম। তারপরে আমরা কিছু জিনিস একটু টাচ দিয়ে যাই, মোটামুটি যাতে আসলে এখান থেকে যাতে যাতে উত্তর করা যায়। আচ্ছা, দেখেন, আন্তরাষ্ট্রীয় ক্ষমতা সম্পর্ক হচ্ছে যে একটা রাষ্ট্রের সাথে একটা রাষ্ট্রের সম্পর্ক। তো একটা সাথে আরেকটা রাষ্ট্রের সম্পর্ক গড়ার জন্য বা সম্পর্ক তৈরি হওয়ার জন্য বা চলমান থাকার জন্য যেটা দরকার হয় সেটা হচ্ছে কূটনীতি। তো এখানে কূটনীতি এবং ডিপ্লোমেসি এবং হচ্ছে ফরেন পলিসি, এগুলোর দিকে আমরা যাব না, আমরা সরাসরি পড়াশোনা চলে যাব। দেখেন এখানটা আছে হাই কমিশন। আপনারা কমনওয়েলথ আজকে পড়েছেন। সাধারণত কমনওয়েলথের যেই দেশগুলো আছে, কমনওয়েলথ ভুক্ত যেই দেশগুলো আছে, ওই কমনওয়েলথ ভুক্ত দেশগুলোর যেই আম, যারা হচ্ছে সর্বোচ্চ কূটনীতিক বা তাদেরকে বলা হয় হাই কমিশনার। আর কমনওয়েলথ ভুক্ত দুইটা দেশের যে দূতাবাস, সেই দূতাবাসগুলোকে বলা হয় হাই কমিশন। তাহলে দূতাবাসগুলোকে বলা হচ্ছে কূটনৈতিক যে দপ্তর, কূটনৈতিক যে অফিস, সেগুলোকে বলা হয় হাই কমিশন। আর এই হাই কমিশনের দায়িত্বে যিনি থাকবেন, সর্বোচ্চ যিনি দায়িত্বে থাকবেন, তাকে বলা হয় হাই কমিশনার। আর যদি বিদেশ কমনওয়েলথ ভুক্ত না হয় তখন তাকে বলা হবে হচ্ছে অ্যাম্বাসেডর। তার মানে দেখেন, আহ, যুক্তরাষ্ট্র হচ্ছে কমনওয়েলথের সদস্য না, তাইলে সেখানে কিন্তু আমরা বলবো অ্যাম্বাসেডর। আবার বাংলাদেশ এবং যুক্তরাজ্য দুইটাই কিন্তু হইল কমনওয়েলথের সদস্য। সুতরাং আমরা এখানে কিন্তু বলবো হাই কমিশন। যেমন আমরা বাংলাদেশে বলি ব্রিটিশ হাই কমিশন, হ্যাঁ, অথবা যুক্তরাজ্যে বলবে বাংলাদেশ হাই কমিশন, হ্যাঁ, কিন্তু আমেরিকারটাকে বলা হয় কিন্তু আমেরিকান এম্বাসি। ঠিক আছে, আমেরিকান এম্বাসি বলা হয়। আচ্ছা, তাহলে অ্যাম্বাসাডর হচ্ছে এম্বাসির প্রধান, আর হাই কমিশনার হচ্ছে হাই কমিশনের প্রধান। ওকে। গুড অফিস ব্যাপারটা হইলো যে ধরেন দুইজনের মধ্যে ঝগড়া লাগছে, আপনি মাঝখানে ঝগড়া থামাই দিলেন, মাঝখানে যাইয়া বললেন যে তোমরা ঝগড়াঝাড়ি করো না, তোমরা ভাগ করে খাও, তোমরা মিলেমিশে খাও, ঝগড়াঝাড়ি করার কি প্রয়োজন আছে, ঝগড়াঝাড়ি করা ভালো না। এটা আপনি বললেন, এই আপনাকে বলা হবে গুড অফিস। ঠিক আছে। তাইলে দুটো দেশের মাঝখানে যখন তৃতীয় দেশ আসে, বলে যে তোমরা ঝগড়াঝাড়ি করো না, মিলমিশ করে খাও, তখন ওই তৃতীয় দেশটাকে বলা হয় হচ্ছে গুড অফিস। যেমন আহ, এই গুড অফিসটা কিন্তু মূলত হচ্ছে এই যে আপনার তৃতীয় দেশ, হ্যাঁ, সেই তৃতীয় দেশটাকে মূলত বলা হচ্ছে আপনার গুড অফিস। ঠিক আছে। আচ্ছা, এখন আসেন ট্র্যাক 1 ডিপ্লোমেসি। ট্র্যাক 1 ডিপ্লোমেসি হচ্ছে যদি দুইটা দেশের সরকার প্রধানদের মধ্যে কোনো কূটনৈতিক আলাপ আলোচনা হয়, বৈঠক হয়, তখন সেটাকে বলা হয় ট্র্যাক 1 ডিপ্লোমেসি, বা এটাকে রাষ্ট্রীয় কূটনীতি বলে বা অফিসিয়াল কূটনীতি বলে। যেমন ধরেন যে এই যে G7-এর সামিট বা বিমস্টেক সামিট, হ্যাঁ, বা G20-র সামিট, অথবা ধরেন আসিয়ানের সামিট, হ্যাঁ, সার্কের সামিট, এখানে কি হয়, এখানে কিন্তু রাষ্ট্রপ্রধানরা হচ্ছে অংশগ্রহণ করেন। তাহলে এই রাষ্ট্রপ্রধানদের মধ্যে আলাপ আলোচনা হয়, কথাবার্তা হয়, এইগুলোকে বলা হবে ট্র্যাক 1 ডিপ্লোমেসি। এরপর আসেন ট্র্যাক 2 ডিপ্লোমেসি। ট্র্যাক 2 ডিপ্লোমেসি হচ্ছে যে কোনো একটা দেশের রাষ্ট্রপ্রধান না, মূলত জনগণের প্রতিনিধি হিসেবে যদি কারোর সাথে কারো আলাপ হয়, সেটাকে বলা হবে ট্র্যাক 2 ডিপ্লোমেসি। ধরেন এখন যদি এরকম হয় যে আপনার হইল আম, ইলন মাস্ক, হ্যাঁ, ইলন মাস্কের সাথে ধরেন বাংলাদেশের কার সাথে আলাপ করবে, বাংলাদেশের আলাপ করার মতো তো কেউ নাই এখানে। ডক্টর ইউনুস যদি সরকার না থাকতো, তাইলে বলতে পারতাম যে ডক্টর ইউনুসের সাথে আলাপ করছে, নাইলে এখন কার সাথে বলবো। যাই হোক, ধরেন যে ডক্টর ইউনুস এখন সরকারে নাই, সরকার প্রধান না, তাহলে বাংলাদেশ ডক্টর ইউনুসের সাথে ইলন মাস্কের একটা বৈঠক হইলো। এই বৈঠকটাকে বলা হবে ট্র্যাক 2 ডিপ্লোমেসি। ঠিক আছে। সাধারণত নন গভর্নমেন্টাল ডায়ালগস অফেন কন্ডাক্টেড বাই একাডেমিক্স, এনজিওস অর প্রাইভেট ইন্ডিভিজুয়ালস, হ্যাঁ, এগুলোকে বলা হবে ট্র্যাক 2 ডিপ্লোমেসি। আর ট্র্যাক 3 ডিপ্লোমেসিটা হইলো যে একদম হচ্ছে রুট লেভেলে সাধারণ জনগণের মধ্যে যে ডিপ্লোমেসিটা হয়, হ্যাঁ, এটাকে বলা হয় ট্র্যাক 3 ডিপ্লোমেসি। যেমন ধরেন এই যে আপনারা দেখেছিলেন যে পিং পং ডিপ্লোমেসিতে কি হয়েছিল। পিং পং একটা খেলার মধ্য দিয়ে যুক্তরাষ্ট্র এবং চীনের মধ্যে সম্পর্কের যে শীতলতা, সেটা হচ্ছে দূর হয়েছিল পিং পং ডিপ্লোমেসির মধ্য দিয়ে। তাহলে এই যে পিং পং ডিপ্লোমেসি, এটা হচ্ছে এক ধরনের ট্র্যাক 3 ডিপ্লোমেসি। হ্যাঁ, কারণ খেলোয়াড়দের মধ্যে একটা হচ্ছে যে সম্পর্ক হয়ে একটা দুইটা দেশের মধ্যে ভালো সম্পর্ক তৈরি হয়ে গিয়েছে, এটাকে বলা হচ্ছে ট্র্যাক 3 ডিপ্লোমেসি। পিং পং ডিপ্লোমেসি অলরেডি এক্সাম্পল দিয়ে দিয়েছি। ওকে। এরপরে আসেন হচ্ছে যে
সানশাইন পলিসি। সানশাইন পলিসিটা হচ্ছে মূলত উত্তর কোরিয়া এবং দক্ষিণ কোরিয়ার মধ্যে ছিল। উত্তর কোরিয়া এবং দক্ষিণ কোরিয়া বরাবরই বৈরী দুইটা দেশ। দক্ষিণ কোরিয়া প্রস্তাব করেছিল যে ভাই চলো আমরা আসলে মারামারি না করি, আমরা ভালো হয়ে যাই। তো এই ভালো হওয়ার কাহিনী নিয়েই হচ্ছে যে দক্ষিণ কোরিয়া যে প্রস্তাবটা দিয়েছিল সেটা হচ্ছে মূলত সানশাইন পলিসি। এই জাস্ট এতটুকু জানলেই চলবে। ডলার কূটনীতি এটা মূলত হচ্ছে টাকা পয়সা দিয়া হচ্ছে নিজের দলে রাখা। ওই যে আপনারা দেখেছিলেন যে স্নায়ুযুদ্ধ চলাকালীন সময় হচ্ছে যুক্তরাষ্ট্র মার্শাল পরিকল্পনা দিয়েছিল, সেখানে এই মার্শাল পরিকল্পনার মাধ্যমে কি করছিল, তারা হচ্ছে ইউরোপীয় দেশগুলোকে 12 বিলিয়ন ডলারের মতো অর্থ সাহায্য করেছিল। এই যে টাকা পয়সা দিয়ে নিজের দলে রাখা, এটাকে মূলত বলা হয় হচ্ছে ডলার কূটনীতি। এরপরে হচ্ছে খোলা দরজা নীতি বা ওপেন ডোর পলিসি। ওপেন ডোর পলিসি হইছে এরকম যে আপনি আমার দেশে আসেন, আমার দেশে ব্যবসা বাণিজ্য করেন, কোনো সমস্যা নাই, কোনো শুল্ক টুল্ক তেমন একটা দিতে হবে না। আপনি ইচ্ছা মতো আমার দেশ থেকে ব্যবসা বাণিজ্য করে আপনার দেশে টাকা পয়সা নিয়ে যেতে পারবেন, কোনো ঝামেলা হবে না। এটাকে বলা হয় ওপেন ডোর পলিসি। এটা মূলত হচ্ছে আসলে অর্থনীতির সাথে বা বাণিজ্যের সাথে জড়িত। যেমন সিঙ্গাপুর এই পলিসি ফলো করে, তাদের দেশে খুব সহজে আপনি ব্যবসা করতে পারবেন এবং ব্যবসা করে সেই ব্যবসার মুনাফা বা লাভ আপনি অন্য কোনো জায়গায় অন্য কোনো দেশেও কিন্তু আপনি নিতে পারবেন, হ্যাঁ, ট্রান্সফার করতে পারবেন। আচ্ছা, এরপর আসেন গানবোট ডিপ্লোমেসি। গানবোট ডিপ্লোমেসিটা হইলো অনেকটা এরকম, দেখবেন এই যে প্রায় আপনারা খবর শুনবেন যে চীনের কিছু যুদ্ধ বিমান তাইওয়ানের আকাশ সীমা লঙ্ঘন করছে, তাইওয়ান আকাশ সীমা তারা লঙ্ঘন করে চক্কর টক্কর মেরে আসছে। তো এটা হইলো আচ্ছা আপনার হুমকি ধামকি দেওয়া আর কি, হ্যাঁ, হুমকি ধামকি দেওয়া। বা ধরেন এই যে মাঝে মধ্যে দেখা যায় কি হয়, মাঝে মধ্যে দেখা যায় যে আপনার হচ্ছে মায়ানমারের যে যুদ্ধ জাহাজগুলো আসে, হ্যাঁ, সেগুলো প্রায় হচ্ছে বাংলাদেশের যে সমুদ্র সীমা সেটা অতিক্রম করে তারা হচ্ছে টেকনাফের কাছে চলে আসে, তারা সেন্ট মার্টিনের কাছে চলে আসে। তো এই যে আশাটা, এটা এটা কি মূলত, এটা হচ্ছে মূলত একটা বার্তা দেওয়া, হ্যাঁ, যে দেখো আমার কিন্তু সাহস আছে, আমি কিন্তু চাইলেই তোমার আক্রমণ করতে পারি। তো এই যে হুমকি ধামকি দেওয়া, এই হুমকি ধামকি দেওয়াটা এক ধরনের ডিপ্লোমেসি। এই ডিপ্লোমেসিটাকে বলা হয় গানবোট ডিপ্লোমেসি, ঠিক আছে। শাটল ডিপ্লোমেসি। শাটল ডিপ্লোমেসিটা হইলো, ধরেন হচ্ছে যে আপনাদের দুই বন্ধুর মধ্যে ক্যাচাল, দুই বন্ধু না, ধরেন আপনার আর আপনার হচ্ছে যে মনের মানুষের মধ্যে হইলো ক্যাচাল। এখন এই ক্যাচালটাকে কিভাবে সমাধান করা যায়, এই ক্যাচালটাকে সমাধান করার জন্য আপনার আরেকজন কমন বন্ধু, আপনার দুজন কমন বন্ধু আপনাদের মধ্যে চলে আসলো। চলে এসে আপনি এই আপনার কমন বন্ধুর মাধ্যমে আপনার দুজনের এখন যোগাযোগ হচ্ছে। তো এখন তাহলে কি হবে, ওই কমন বন্ধু একবার আপনার কাছে আসবে, আপনার মনের মানুষের কাছে যাবে, ঠিক আছে। এই যে বারবার আসা যাওয়া করা, এটাকে বলা হয় হচ্ছে শাটল ডিপ্লোমেসি, ঠিক আছে। ওকে, বাংলাদেশ এবং মায়ানমারের যে কূটনীতি সেটাও কিন্তু অনেকটা শাটল কূটনীতিটার মতোই হয়। হ্যাঁ, দেখা যায় যে বাংলাদেশ এই যে রোহিঙ্গা ইস্যু সমাধানে বাংলাদেশ কি করতেছে, বাংলাদেশ কিন্তু সরাসরি আসলে নেপালের সাথে খুব একটা ইয়ে তারা করে না। বাংলাদেশ চীনরে ধরে, বাংলাদেশ ভারতকে ধরে, কিন্তু এরা তো আসলে খুব একটা কাজ করে না। ওয়ালফ ওয়ারিয়র ডিপ্লোমেসি এটা হচ্ছে চীনের একটা আগ্রাসী কূটনীতি। এটা হচ্ছে যে আপনার চীনের একটা ছবির নামে করা হয়েছে। সেই ছবিতে দেখানো হয় যে চীনের এজেন্ট তারা হচ্ছে পৃথিবীর বিভিন্ন দেশে গিয়ে তারা গুপ্ত হামলা করে এবং গুপ্ত হামলা করে নিজেদের যে স্বার্থ সেটা তারা হাসিল করার চেষ্টা করে। তো এইটাই হচ্ছে মূলত ওল ফোয়ারের কূটনীতি। এখানে মূলত আসলে কোন দেশ কোন কূটনীতিতে ফলো করে, এইটা হচ্ছে যে মেইন থিম। এখান থেকে আসলে প্রশ্ন সাধারণত আসতে দেখা যায়। এরপর আসেন সাইডলাইন ডিপ্লোমেসি। সাইডলাইন ডিপ্লোমেসি হইলো, ধরেন এই যে আপনার আহ, আমাদের প্রধান উপদেষ্টা, মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস, তিনি কি করলেন, তিনি হচ্ছে যে 80তম অধিবেশনে অংশগ্রহণ করার জন্য নিউ ইয়র্কে গেলেন। হ্যাঁ, তাহলে তার উদ্দেশ্য কি, মেইন উদ্দেশ্যটা কি? মেইন উদ্দেশ্য হচ্ছে যে নিউ ইয়র্কের সাধারণ পরিষদের যে অধিবেশন সেখানে অংশগ্রহণ করা। এর ফাঁকে দিয়া তিনি কি করলেন, তিনি এই ধরেন যে শ্রীলঙ্কার প্রেসিডেন্টের সাথে একটু কথাবার্তা করে ফেললেন, হ্যাঁ, অথবা ধরলাম আমি যে তিনি আহ, ভুটানের প্রধানমন্ত্রীর সাথে একটু কথাবার্তা বলে ফেললেন। তো এই যে আপনার মূল যে অনুষ্ঠান, সেই মূল অনুষ্ঠানের বাইরে আরেকটা একটু সাইডে গিয়ে আহ, দুজন মিলে কথাবার্তা বলে ফেলা, এটাকে বলা হয় হচ্ছে সাইডলাইন ডিপ্লোমেসি, ঠিক আছে। চেকবুক ডিপ্লোমেসি। চেকবুক ডিপ্লোমেসিটা হচ্ছে চীনের একটা ডিপ্লোমেসি। এটা হলো চীন বিআরআই প্রকল্প ঘোষণা করছে, বিআরআই প্রকল্প ঘোষণা করে সে হচ্ছে বাংলাদেশে আসছে, সে আফ্রিকার বিভিন্ন দেশে গেছে, বিভিন্ন দেশে গিয়ে কইছে যে দেখো আমি তো এরকম একটা প্রকল্প হাতে নিয়েছি, এখন এই প্রকল্পের জন্য তোমার দরকার, এখন তোমার তো রাস্তাঘাট নাই, তাইলে তোমার রাস্তাঘাট লাগবে, তোমার ব্রিজ কালভার্ট লাগবে, তোমার এগুলো তো করতে হবে। এখন তুমি এগুলো কেমনে করবা? তো এখানে এই দেশগুলো তো ভাই আমার তো টাকা পয়সা নাই,
কয় ঠিক আছে, টাকা পয়সা তো চিন্তা নাই, আমি আছি তো, তোমার আমি টাকা পয়সা দিব, আমার থেকে টাকা পয়সা নাও, টাকা পয়সা নিয়ে তুমি করো, আস্তে আস্তে দিও, আস্তে আস্তে শোধ করো। তখন হচ্ছে এই চীন এই তাদেরকে টাকা পয়সা দেয়। কিন্তু এই ঋণ যে তারা দিল, চীনের ঋণ শোধের যে শর্তগুলা সেগুলো আসলে খুব কঠিন কঠিন থাকে। এবং ওই দেশটা কখনই আর দেখা যায় যে ওই ঋণটা পরিশোধ করতে পারে না, পরিশোধ করে না পাইরা সে হচ্ছে দেখা যায় ওই দেশের গুরুত্বপূর্ণ কোনো একটা অবকাঠামো চীনের দখলে চলে যায়। এবং এটা তারা করছে শ্রীলঙ্কার হাম্বানটোটা বন্দরটাকে নিয়ে। এই হাম্বানটোটা বন্দর কিন্তু চীন এখন লিজ নিয়ে ফেলছে চীনের কাছ থেকে, শ্রীলঙ্কার কাছ থেকে। তো এটাকে বলা হয় চেকবুক ডিপ্লোমেসি। এখন এখানে প্রশ্ন আসতে পারে যে চীন আমারে কইছে টাকা নিতে, আমি নিব কেন টাকা? ভাই, সে হচ্ছে বড় ভাই। এখন ধরেন আপনার আপনি হচ্ছে গরিব, আপনার এলাকার একজন ধনী লোক আইসা আপনার একটা প্রস্তাব দিল, টাকা পয়সার প্রস্তাব দিল, আপনি কি ফেলতে পারবেন? ফেলতে পারবেন না, কারণ সে সে বড় লোক, সে হচ্ছে যে পাওয়ারফুল। তো চীনেও এই জিনিসটাই হচ্ছে তারা এখন অ্যাপ্লাই করছে, বিশেষ করে আফ্রিকার দেশগুলোতে। মেগাফোন ডিপ্লোমেসি, মেগাফোন ডিপ্লোমেসিটা হইলো, এটা কিন্তু ইম্পর্টেন্ট আছে। এই মেগাফোন ডিপ্লোমেসি ইম্পর্টেন্ট আছে। দেখবেন ট্রাম্প যে বিভিন্ন গুরুত্বপূর্ণ ঘোষণা দেয়, সে কিন্তু তার সোশ্যাল মিডিয়া আছে ট্রুথ, ট্রুথ নাম, ট্রাম্প ট্রুথ না ট্রুথ নামে একটা সোশ্যাল মিডিয়া আছে ট্রাম্পের। সে ওইখানে সমানে হচ্ছে সে স্ট্যাটাস দেয়, স্ট্যাটাস দিয়ে দিয়া সে হচ্ছে ঘোষণা দেয় যে সে এটা করছে, ওইটা করছে, এটা করবে, এটা করবে, এই ধরনের জিনিসগুলো সে ঘোষণা দেয়। আবার এখন বিশ্বের বিভিন্ন বিভিন্ন হচ্ছে আহ, রাষ্ট্রপ্রধান এবং প্রেসিডেন্টরাই কিন্তু হচ্ছে সোশ্যাল মিডিয়াতে খুব সক্রিয় থাকেন, এবং সোশ্যাল মিডিয়াতে তারা বিভিন্ন গুরুত্বপূর্ণ ঘোষণা দেন। তো এই যে সোশ্যাল মিডিয়াতে আপনার গুরুত্বপূর্ণ হচ্ছে ঘোষণা দেন, হ্যাঁ, এই যে ঘোষণা দেন, এই ঘোষণাটাকে মূলত বলা হয় মেগাফোন ডিপ্লোমেসি। ঠিক আছে, আবার আরেকটা এক্সাম্পল হয়, ধরেন এই যে ডক্টর মোহাম্মদ ইউনূস যখন তিনি ক্ষমতায় আসলেন, তখন কিন্তু তিনি আহ, ভারতকে নিয়ে বিভিন্ন কথাবার্তা বলেছেন। যেমন হচ্ছে যে বাংলাদেশ যদি না থাকে, বাংলাদেশ যদি ভালো না থাকে, তাইলে সেভেন সিস্টার্স ভালো থাকবে না। হ্যাঁ, এই সমস্ত কথাবার্তা তিনি কিন্তু বলেছেন। এই যে এই ধরনের কথাবার্তাগুলো, এগুলোকে বলা হয় মেগাফোন ডিপ্লোমেসি। এরপর আসেন বিভিন্ন রাষ্ট্রের ধরন নিয়ে আমরা আলাপ করব। প্রথমে আসেন ডি জিউর রাষ্ট্র। ডি জিউর রাষ্ট্র মানে হচ্ছে আইনগত বৈধ, আইনগত বৈধ রাষ্ট্র। আইনগত বৈধ রাষ্ট্র বলতে ধরেন বাংলাদেশ যে একটা স্বাধীন রাষ্ট্র, এটা তো আইনগত বৈধ, বিভিন্ন দেশের মাধ্যমে স্বীকৃত। হ্যাঁ, আইনের মাধ্যমে এটা হচ্ছে স্বীকৃত, বাংলাদেশ হচ্ছে একটা বৈধ রাষ্ট্র। হ্যাঁ, তো আচ্ছা, তো ডিজিউ রাষ্ট্র হচ্ছে যেটা আইনগত বৈধ রাষ্ট্র এবং যেটা স্বীকৃতি আছে, সেটাকে বলা হয় ডিজিউ রাষ্ট্র। আর একটা হচ্ছে ডিফ্যাক্টো রাষ্ট্র। ডিফ্যাক্টো মানে হচ্ছে এটা আইনগত কোনো স্বীকৃতি নাই, কিন্তু এটা মোটামুটি সবাই জানে যে এটা একটা আহ, রাষ্ট্র। যেমন ধরেন প্যালেস্টাইন। প্যালেস্টাইন কিন্তু এখনো এটা আইনগত কোনো আহ, রাষ্ট্র না, মানে আইনগতভাবে এটাকে এখনো অনেক দেশে স্বীকৃতি দেয় নাই। হ্যাঁ, কিন্তু মোটামুটি সবাই জানে যে হ্যাঁ, প্যালেস্টাইন একটা স্বাধীন রাষ্ট্র, সার্বভৌম রাষ্ট্র না, তবে স্বাধীন রাষ্ট্র। এই ধরনের আহ, রাষ্ট্রগুলোকে বলা হয় ডি ফ্যাক্টো রাষ্ট্র। ঠিক আছে, যেমন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান 7 মার্চের যে ভাষণ, সেটা হচ্ছে একটা ডি ফ্যাক্টো স্বাধীনতার ঘোষণা। ঠিক আছে, এটা স্বাধীনতা ঘোষণা তিনি সরাসরি দেন নাই, কিন্তু পরোক্ষভাবে তিনি স্বাধীনতা ঘোষণাটা দিয়েছিলেন। গভীর রাষ্ট্র, গভীর রাষ্ট্র, এটার ইংরেজি হচ্ছে ডিপ স্টেট। ডিপ স্টেট, ডিপ স্টেট হচ্ছে আপনার রাষ্ট্রের মধ্যে রাষ্ট্র। রাষ্ট্রের মধ্যে রাষ্ট্র মানে কি? ধরেন একটা রাষ্ট্র কে পরিচালনা করে? একটা দেশের সরকার পরিচালনা করে। কিন্তু যে দেশগুলোতে ডিপ স্টেট থাকে, সেখানে দেখা যায় যে উম, রাষ্ট্রগুলো ডিপ স্টেটের মাধ্যমে পরিচালিত হয়। যেমন ধরেন যে মায়ানমার, মায়ানমারে সবসময় হচ্ছে সেনাবাহিনী দ্বারা দেশ পরিচালিত হয়। আবার ধরেন যেমন পাকিস্তান, পাকিস্তানের সরকার থাকলেও পাকিস্তানের সব কিছু নিয়ন্ত্রিত হয় সেনাবাহিনীর মাধ্যমে, তাহলে পাকিস্তান সেনাবাহিনী হচ্ছে ডিপ স্টেট। আবার মেক্সিকোতে কিন্তু ওদের যে ড্রাগ কার্টেল আছে, ড্রাগ কার্টেলগুলো কিন্তু খুবই শক্তিশালী। কলম্বিয়াতে ড্রাগ কার্টেল খুবই শক্তিশালী, দেখা যায় তারাই হচ্ছে সরকার পরিচালনা করে। এগুলো হচ্ছে ডিপ স্টেট। স্যাটেলাইট স্টেট বা উপগ্রহ রাষ্ট্র, উপগ্রহ রাষ্ট্র হচ্ছে একটা বড় রাষ্ট্রের আহ, কাছাকাছি যে রাষ্ট্রটা সবসময় ঘুরঘুর করে। ঘুরঘুর করে বলতে আসলে তো এটা তো আর আম, চাঁদের মতো ঘুরঘুর করে না, ব্যাপারটা হচ্ছে এরকম। ধরেন সৌদি আরবের সাথে একটা রাষ্ট্র আছে বাহরাইন। সৌদি আরব যা করে বাহরাইনও তাই করে। সৌদি আরব যদি বলে তুই ঘুমা, বাহরাইন ঘুমায়। সৌদি আরব যদি বলে তুই খা, তাহলে বাহরাইন খায়। মানে সৌদি আরব যা বলে বাহরাইন হচ্ছে তাই শুনে। এই ধরনের রাষ্ট্রগুলোকে বলা হয় উপগ্রহ রাষ্ট্র বা স্যাটেলাইট স্টেট। ক্ষুদ্র রাষ্ট্র বা হচ্ছে স্মল স্টেট, ক্ষুদ্র রাষ্ট্র বা হচ্ছে স্মল স্টেট। স্মল স্টেট হচ্ছে আপনার এটা দিয়ে মূলত আয়তনে ছোট রাষ্ট্রকে আসলে বোঝানো হয় না। এটা হচ্ছে আহ, সামরিক শক্তির দিক থেকে যে রাষ্ট্রগুলো দুর্বল, তাদেরকে বলা হয় স্মল স্টেট। যেমন কোস্টারিকা হচ্ছে একটা স্মল। তাহলে বৃহৎ রাষ্ট্র,
বা হচ্ছে বিগ স্টেট কোনগুলা, যে রাষ্ট্রগুলো হচ্ছে সামরিকভাবে শক্তিশালী, ওদেরকে বলা হয় বৃহৎ রাষ্ট্র। যেমন উত্তর কোরিয়া, এরা তো বাংলাদেশ থেকে অনেক ছোট, কিন্তু তারা সামরিক দিক থেকে অনেক শক্তিশালী, এই কারণে তাদেরকে আমরা বৃহৎ রাষ্ট্র কিন্তু বলতে পারবো। বাফার স্টেট বা সংঘর্ষ নিবারক রাষ্ট্র, বাফার স্টেট মানে হচ্ছে, দেখবেন যে আপনি যদি ফ্রান্স এবং হচ্ছে জার্মানির মানচিত্র দেখেন, দেখবেন যে মাঝখান দিয়া একটা দেশ আছে, নাম হলো বেলজিয়াম। তো দেখা যায় এই ফ্রান্স এবং জার্মানির মধ্যে যুদ্ধ যখনই লেগেছে, মাঝখানে বেলজিয়াম থাকাতে এই যুদ্ধের যে আম, যে ভয়াবহতা সেটা অনেকটাই কম হয়েছে। তাহলে বেলজিয়াম হচ্ছে একটা বাফার স্টেট বা সংঘর্ষ নিবারক রাষ্ট্র। জনকল্যাণ রাষ্ট্র বা ওয়েলফেয়ার কান্ট্রিজ, মূলত ওই যে স্ক্যান্ডিনেভিয়ান যে রাষ্ট্রগুলো আছে, এগুলো হচ্ছে জনকল্যাণ রাষ্ট্র বা ওয়েলফেয়ার কান্ট্রি। এরা হচ্ছে যে জনগণের বিভিন্ন সুযোগ সুবিধা, বিভিন্ন ধরনের টাকা পয়সা দেওয়া, বিভিন্ন ধরনের ভাতা দেওয়া, এই কাজগুলো করে। তো পৃথিবীর প্রথম কল্যাণ রাষ্ট্র হচ্ছে জার্মানি। এই জাস্ট এতটুকু পড়লেই চলবে, এটার সারটাল পড়তে হবে না। রগ স্টেট বা হচ্ছে দুর্বৃত্ত রাষ্ট্র, যুক্তরাষ্ট্র কিছু কিছু রাষ্ট্রকে দুর্বৃত্ত রাষ্ট্র ঘোষণা করেছে, যে এরা হলো বিশ্ব শান্তির জন্য হুমকি স্বরূপ, এরা হচ্ছে সন্ত্রাসী রাষ্ট্র। কিন্তু আদৌ কি সে নিজেই একটা রগ স্টেট না? যুক্তরাষ্ট্র নিজেই হচ্ছে একটা রগ স্টেট, কারণ বিশ্ব শান্তির জন্য সেই আসলে সব থেকে বড় হুমকি। কিন্তু তারপরেও আসলে তার জোর যার মূল্য তার, এই কারণে সে বিভিন্ন রাষ্ট্রকে রগ স্টেট নামে নাম দিয়েছে। তো এই যুক্তরাষ্ট্রের সর্বশেষ হিসাব অনুযায়ী তারা 6টা রাষ্ট্রকে রগ স্টেট বলছে। এই রগ স্টেটগুলো হচ্ছে নর্থ কোরিয়া, ইরান, কিউবা, ভেনেজুয়েলা এবং হচ্ছে নিকারাগুয়া। এগুলো হচ্ছে যুক্তরাষ্ট্রের মতে সন্ত্রাসী রাষ্ট্র, রগ স্টেট। এবং সিরিয়া। জাতিরাষ্ট্র বা হচ্ছে নেশন স্টেট, একটা দেশের মধ্যে যখন অনেক আহ, ধর্ম, সংস্কৃতি, বংশ ইত্যাদি জাতি থাকে, তখন সেটাকে বলা হয় জাতিরাষ্ট্র। যেমন ধরেন ভারতের মধ্যে কতগুলো জাতি আছে, একদিকে পাঞ্জাব, হ্যাঁ, একদিকে একদিকে আছে মুসলমান, একদিকে হিন্দু, হ্যাঁ। তাহলে এরকম যদি একাধিক একটা রাষ্ট্রে একাধিক জাতিগোষ্ঠী থাকে, তখন সেটাকে বলা হয় জাতিরাষ্ট্র। এখান থেকে প্রশ্ন আসতে পারে যে জাতিরাষ্ট্রের উদাহরণ কোন দেশটিতে? উত্তর হবে ইন্ডিয়া। ব্যর্থ রাষ্ট্র মানে হইলো যে যেই রাষ্ট্রগুলোতে আপনার আম, কোনো শৃঙ্খলা নাই, হ্যাঁ, গণতন্ত্র নাই, সেখানে কোনো মানবাধিকার নাই, হ্যাঁ, ওই রাষ্ট্রগুলোকে বলা হয় হচ্ছে ব্যর্থ রাষ্ট্র। এবং দেখা যায় এইসব রাষ্ট্রগুলোতে সরকার একটা অঞ্চল নিয়ন্ত্রণ করে, আবার বিদ্রোহী গোষ্ঠী অন্য একটা অঞ্চল নিয়ন্ত্রণ করে। এই ধরনের রাষ্ট্রগুলোকে বলা হয় ব্যর্থ রাষ্ট্র, যেমন লিবিয়া, সিরিয়া, ইয়েমেন, ইরাক, এগুলো হচ্ছে ব্যর্থ রাষ্ট্র। আর আরেকটা হচ্ছে ভঙ্গুর রাষ্ট্র। ভঙ্গুর রাষ্ট্র মূলত হচ্ছে এগুলোকে বলা হয় আপনার ফ্রেজাইল স্টেট, হ্যাঁ, ভঙ্গুর রাষ্ট্র হচ্ছে এরা তার জনগণের জন্য যে সমস্ত মৌলিক চাহিদা আছে সেগুলো পূরণ করতে পারে না, হ্যাঁ। মূলত হচ্ছে আপনার এই যে দক্ষিণ না, আফ্রিকার যে দেশগুলো আছে, মূলত গরিব দেশগুলো, যেমন সোমালিয়া, সিরিয়া, দক্ষিণ সুদান, এগুলা এইগুলা হচ্ছে আপনার ফ্রেজাইল স্টেট বা হচ্ছে ভঙ্গুর রাষ্ট্র। তো একটা টার্ম আছে, সেটা হচ্ছে তৃতীয় বিশ্বের দেশ। তৃতীয় বিশ্ব, যেমন আমাদেরকে প্রায় বলা হয় যে আমরা হচ্ছে থার্ড ওয়ার্ল্ড কান্ট্রি। থার্ড ওয়ার্ল্ড কান্ট্রি, এই নামটা আসলে কেমনে আসছে? নামটা আসছে মূলত হচ্ছে স্নায়ুযুদ্ধের সময়ে যেই দেশগুলো যুক্তরাষ্ট্রকে ফলো করতো বা ফলো করেছে, সেই দেশগুলোতে দেশগুলোকে বলা হইতো ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রি। আর যেই দেশগুলো হচ্ছে আপনার আম, সোভিয়েত ইউনিয়নকে ফলো করতো, তাদেরকে বলা হইতো হচ্ছে সেকেন্ড ওয়ার্ল্ড কান্ট্রি। তো স্নায়ুযুদ্ধ শেষ হওয়ার পরে এখন তো আর কেউ নাই, তাইলে এখন কাকে ফার্স্ট ওয়ার্ল্ড, সেকেন্ড ওয়ার্ল্ড বলা হবে? তখন হচ্ছে সেকেন্ড ওয়ার্ল্ড যে কান্ট্রিটা, এইটা আসলে ইয়ে হয়ে যায়, এটা হচ্ছে আপনার বিলুপ্ত হয়ে যায়। পরবর্তীতে হচ্ছে আপনার এই যে দেশগুলো উন্নয়নশীল হচ্ছে রাষ্ট্র, উন্নয়নশীল যেই দেশগুলো আছে, সেই উন্নয়নশীল দেশগুলো হচ্ছে আপনার আম, উন্নয়নশীল দেশগুলোকে বলা হয় সেকেন্ড ওয়ার্ল্ড কান্ট্রি। আর এই উন্নয়নশীল, সরি, থার্ড ওয়ার্ল্ড কান্ট্রি, যেমন বাংলাদেশ হচ্ছে আপনার থার্ড ওয়ার্ল্ড কান্ট্রি, ঠিক আছে। আচ্ছা, এছাড়াও এগুলা অলরেডি বলে ফেলছি। তো নেম, দেখেন দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে স্নায়ুযুদ্ধ চলাকালীন সময়ে যেই দেশগুলো হচ্ছে সোভিয়েত ইউনিয়নের সাথেও ছিল না, আবার হচ্ছে যেই দেশগুলো হচ্ছে আপনার যে দেশগুলো যুক্তরাষ্ট্রের সাথেও ছিল না, সেই দেশগুলো মিলে তারা একটা হচ্ছে জোট করে, তারা একটা সংগঠন গড়ে তোলে। সেই সংগঠনটার
নাম তারা নাম দেয় নন অ্যালাইন্ড মুভমেন্ট, বা সংক্ষেপে হচ্ছে ন্যাম। নন অ্যালাইন্ড মুভমেন্ট বা হচ্ছে সংক্ষেপে হচ্ছে আপনার ন্যাম, ঠিক আছে? তো এই ন্যাম গঠনের যে প্রেক্ষাপট সেটা অলরেডি বলে ফেলছি। এটা ন্যাম প্রতিষ্ঠিত হয়েছে কবে, এই ন্যামের উদ্যোক্তা ছিল কারা কারা? জওহরলাল নেহরু, জামাল আবদেল নাসের, মার্শাল টিটু, ডক্টর হামিদ সুকর্ণ, এরা ছিল ন্যামের আম, প্রতিষ্ঠাতা। ন্যামে হচ্ছে বর্তমান সদস্য হচ্ছে 121, এটা খুবই ইম্পর্টেন্ট। ন্যাম প্রতিষ্ঠিত হয় 1961 সালে। বাংলাদেশ 1973 সালে হচ্ছে ন্যামের সদস্য পদ লাভ করে, ঠিক আছে? আর বাংলাদেশ ন্যামের চতুর্থ সম্মেলনে হচ্ছে এই বাংলাদেশ ন্যামের সদস্যপদ লাভ করেছিল। ওকে, তাহলে এটা আমরা পড়ে ফেললাম। চতুর্থ বিশ্ব মানে হচ্ছে একদম দরিদ্র, চরম দরিদ্র, একদম অনুন্নত যে দেশগুলো আছে সেগুলি হচ্ছে আপনার চতুর্থ বিশ্বের দেশ। দক্ষিণের রাষ্ট্র, আপনি যদি পৃথিবীর মানচিত্রটা খেয়াল করেন আপনি দেখবেন যে আম, পৃথিবীর দক্ষিণ দিকের যে দেশগুলো আছে, পৃথিবীর দক্ষিণ দিকের দেশগুলো হচ্ছে আপনার আম, তারা গরিব। পৃথিবীর দক্ষিণের ম্যাক্সিমাম দেশ, যেমন এই পৃথিবীর দক্ষিণ দিকের ম্যাক্সিমামই পড়ছে হচ্ছে আফ্রিকার দেশ, এগুলো হচ্ছে গরিব। উত্তর দিকের যে দেশগুলো আছে সেগুলা তুলনামূলক হচ্ছে ধনী। যদিও সেটা যদি আপনি আমাদের দিকে টাকা হিসাব করেন, কারণ আমরাও তো আসলে উত্তর গোলার্ধে আছি, উত্তর গোলার্ধে থাকলেও আসলে আমরা আমরা আসলে ধনী না। তো সে যাই হোক, তাহলে আহ আমরা উত্তরের রাষ্ট্র কিন্তু আমরা আসলে ধনী না। তো দক্ষিণের রাষ্ট্র মানে হচ্ছে মূলত, দক্ষিণ রাষ্ট্র বলতে মূলত গরিব রাষ্ট্র এবং পিছিয়ে পড়া যে জনগোষ্ঠী আছে তাদেরকে আসলে বোঝানো হয়, ঠিক আছে? আচ্ছা, এরপরে আসেন আমরা একটু সমুদ্র সীমা নিয়ে আলোচনা করব। সমুদ্র সীমা বিষয়ক একটা কনভেনশন আছে, সেই কনভেনশনটাকে বলা হয় হচ্ছে আনক্লস। আনক্লস মানে হচ্ছে ইউনাইটেড নেশনস, ইউনাইটেড নেশনস কনফারেন্স অন দ্য ল অফ দ্য সি। তো এটা শুরুতে কনফারেন্স ছিল, এই কনফারেন্সের মাধ্যমে একটা সনদ স্বাক্ষরিত হয়, তখন সেটার নাম হয় ইউনাইটেড নেশনস কনভেনশন অন দ্য ল অফ দ্য সি, ঠিক আছে? তো এইটা আপনাদেরকে ডিটেল আমি কিছু পড়তে বলবো না, আপনারা জাস্ট কিছু জিনিস মুখস্থ রাখবেন তাইলেই হইলো। সেটা হচ্ছে যে এই আনক্লস বা কনভেনশন এটা স্বাক্ষরিত হয়েছে 1982 সালে। হ্যাঁ, আনক্লস স্বাক্ষরিত হয় কবে? আনক্লস স্বাক্ষরিত হয় 1982 সালে। এটা হচ্ছে একটা তথ্য। এরপরে যে তথ্য সেটা হচ্ছে এই আনক্লসের মাধ্যমে একটা আদালত প্রতিষ্ঠিত হয়। সেই আদালতটার নাম হচ্ছে ইটলস, ইন্টারন্যাশনাল ট্রাইব্যুনাল ফর দ্য ল অফ দ্য সি, বা সংক্ষেপে হচ্ছে ইটলস। ইটলসটা হচ্ছে সমুদ্র বিষয়ক যে কোনো ঝামেলা মেটানোর জন্য এই ইটলসটা হচ্ছে কাজ করবে। তো ইটলসের সদর দপ্তর হচ্ছে জার্মানির হামবার্গে অবস্থিত। বিচারক সঙ্গত এটা প্রয়োজন নাই। এইখানে কিছু তথ্য আছে, আমি এগুলো আপাতত ব্যাখ্যা করব না, আপনারা জাস্ট হচ্ছে মুখস্থ রাখেন। সেটা হচ্ছে যে আহ, এই সমুদ্র সীমা কত, এটার কিছু হিসাব আছে। হিসাবটা হচ্ছে, প্রথম যে হিসাবটা সেটা হইলো যে উপকূলীয় সমুদ্র সীমা বা আঞ্চলিক সমুদ্র সীমা বা রাজনৈতিক সমুদ্র সীমা বা টেরিটোরিয়াল সি, এইটার পরিমাণটা হচ্ছে বেজ লাইন বা ভিত্তিরেখা থেকে 12 নটিক্যাল মাইল। এখন কথা হচ্ছে যে বেজ লাইন বলতে আসলে কোনটাকে বোঝানো হয়? বেজ লাইন হচ্ছে, আপনারা জানেন নদী এবং সমুদ্রে জোয়ার ভাটা হয়, জোয়ারের সময় পানি উপরের দিকে উঠে যায় এবং ভাটার সময় পানি নিচের দিকে নেমে যায়। ভাটার সময় পানি সর্বনিম্ন যেই পয়েন্টটাতে নামে সেই পয়েন্টটাকে বেজ লাইন ধরা হয়, ঠিক আছে? এই বেজলাইন থেকে 12 নটিক্যাল মাইল পর্যন্ত যেই সীমাটা, এই সীমাটাকে বলা হবে উপকূলীয় আঞ্চলিক বা রাজনৈতিক সমুদ্র সীমা, 12 নটিক্যাল মাইল, ঠিক আছে? এখানে জাস্ট এতটুকু জানলেই চলবে। এরপর আসেন কন্টিগাস জোন বা সংলগ্ন সমুদ্র অঞ্চল। কন্টিগাস জোন বা সংলগ্ন সমুদ্র অঞ্চলটা হচ্ছে এই যে বেজ লাইন, এই বেজ লাইন থেকে হচ্ছে আপনার 24 নটিক্যাল মাইল। বেজলাইন থেকে 24 নটিক্যাল মাইল হচ্ছে উপকূলীয় আঞ্চলিক বা রাজনৈতিক সমুদ্র সীমা, ঠিক আছে? ওকে, এরপরে আসেন অর্থনৈতিক অঞ্চল। বেজলাইন থেকে এই অর্থনৈতিক অঞ্চলের দূরত্ব হচ্ছে 200 নটিক্যাল মাইল। 200 নটিক্যাল মাইল, 1 নটিক্যাল মাইল সমান সমান হচ্ছে 1.86 কিলোমিটার। তাহলে এই যে অর্থনৈতিক অঞ্চল, এটাকে বলা হয় এক্সক্লুসিভ ইকোনমিক জোন। এক্সক্লুসিভ ইকোনমিক জোন, এটা হচ্ছে টোটাল ভিত্তিরেখা থেকে 200 নটিক্যাল মাইল পর্যন্ত বিস্তৃত। এখানে কাজ কি কি এগুলো পড়তে হবে না। সর্বশেষ আমরা দেখব হচ্ছে মহীসোপান বা কন্টিনেন্টাল শেলফ। সাধারণত একটা দেশের কন্টিনেন্টাল শেলফের যে দৈর্ঘ্য সেটা হয় হচ্ছে 350 নটিক্যাল মাইল, এটা হচ্ছে সাধারণ হিসাব। তবে এখানে একটা ছোট্ট এক্সেপশন আছে, সেটা হইলো
যদি দেখা যায় কোনো একটা দেশের কন্টিনেন্টাল শেলফ 350 নটিক্যাল মাইলের পরেও শেষ হয় নাই, তখন যতদূর পর্যন্ত এই কন্টিনেন্টাল শেলফ চলতে থাকবে ততদূর পর্যন্ত সেই দেশের মহীসোপান ঘোষণা করা হবে। যেমন বাংলাদেশের কন্টিনেন্টাল শেলফ হচ্ছে 354 নটিক্যাল মাইল। তাহলে জাস্ট এটা মাথায় রাখবেন যে নর্মাল হিসাবে কন্টিনেন্টাল শেলফ হচ্ছে 350, কিন্তু বাংলাদেশের জন্য সেটা হচ্ছে 354। তো এখানে এতটুকু পড়লেই চলবে, আর প্রয়োজন নাই। বাংলাদেশ সমুদ্র বিজয় স্কিপ করেন, বাংলাদেশ সমুদ্র বিজয় পরীক্ষাতে না আসার সম্ভাবনাই বেশি, কারণ এটা নিয়ে গত 10 বছরে কোনো প্রশ্ন আসে নাই, সুতরাং এটা নিয়ে প্রশ্ন আসলে আসবে না, বাদ। এরপর আমরা দেখবো হচ্ছে বিরোধপূর্ণ অঞ্চল এবং হচ্ছে বিরোধপূর্ণ দ্বীপ বা হচ্ছে অঞ্চল। বিরোধপূর্ণ দ্বীপ বা অঞ্চলগুলো আমরা একটু নামধাম দেখব। প্রথম হচ্ছে মংডু এবং হচ্ছে ঘুমধুম। মংডু এবং ঘুমধুম এটা হচ্ছে বাংলাদেশ এবং মায়ানমারের হচ্ছে বিরোধপূর্ণ অঞ্চল। এটা আপনারা বাংলাদেশ এবং মায়ানমারের যে ইয়েটা ছিল, যখন আমরা মায়ানমার পড়েছি তখনও দেখেছেন। ডোকলাম এটা হইলো চীন ভুটান সীমান্তে অবস্থিত একটা মালভূমি, এবং এইটা নিয়ে এই যে দেখেন, এই যে এইটা হচ্ছে ডোকলাম, এই যে এটা হচ্ছে ডোকলাম। দেখেন এই ডোকলামের সাথে কিন্তু এটা হচ্ছে ইন্ডিয়া। ইন্ডিয়ার সাথে কিন্তু ডোকলামের কোনো সীমানা নাই, ঠিক আছে। ডোকলামের সাথে সীমান্ত হচ্ছে এই যে এটা হচ্ছে ভুটান এবং এটা হচ্ছে চায়না। তাহলে ডোকলাম নিয়ে ঝামেলা হচ্ছে চীন এবং ভুটানের মধ্যে, ঠিক আছে। তাহলে পরীক্ষাতে প্রশ্ন আসতে পারে যে ডোকলাম নিয়ে ঝামেলা কার। ডোকলাম নিয়ে ঝামেলা হচ্ছে চীন এবং ভুটানের মধ্যে। ওকে। কালাপানি, লিপুলেখ, লিম্পুয়া, ধুয়া, এই তিনটা জায়গা নিয়ে হচ্ছে নেপাল এবং ভারতের মধ্যে ঝামেলা আছে। নেপাল নিজেদের বলে এই জায়গাগুলোকে দাবি করে তাদের ম্যাপে হচ্ছে এই জায়গাগুলোকে ইনক্লুশন করেছে। আবু মুসা দ্বীপ এটা হইলো পারস্য উপসাগরে অবস্থিত, পার্সিয়ান গালফ, এই যে এটা হচ্ছে পার্সিয়ান গালফ, এখানে হচ্ছে আবু মুসা দ্বীপ অবস্থিত। এই আবু মুসা দ্বীপ নিয়ে আহ, ইরান এবং সংযুক্ত আরব আমিরাতের মধ্যে ঝামেলা আছে, তবে বর্তমানে এই দ্বীপটা ইরানের দখলে রয়েছে। এই প্রশ্নটা পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ, কারণ মধ্যপ্রাচ্যে যেহেতু এই কারণে গুরুত্বপূর্ণ। তাহলে এখান থেকে প্রশ্ন আসতে পারে যে আবু মুসা দ্বীপটা কোন জায়গায় অবস্থিত। তাহলে উত্তর হবে পার্সিয়ান গালফ বা পারস্য উপসাগরে হচ্ছে আবু মুসা দ্বীপটা অবস্থিত। এরপরে আসেন কুরিল দ্বীপপুঞ্জ। দেখেন এই হচ্ছে আপনার রাশিয়া, আর এই হচ্ছে আপনার কামচাটকা পেনিনসুলা, এবং কামচাটকা পেনিনসুলার এই যে এই জায়গাগুলা এটাই হচ্ছে আপনার কুরিল আইল্যান্ড বা কুরিল দ্বীপপুঞ্জ। এই কুরিল দ্বীপপুঞ্জ নিয়ে মূলত রাশিয়া এবং জাপানের মধ্যে ঝামেলা আছে, কারণ দুইটা দেশই হচ্ছে কুরিল দ্বীপপুঞ্জকে নিজেদের বলে দাবি করছে, কিন্তু বর্তমানে এই কুরিল দ্বীপপুঞ্জ রাশিয়ার দখলে রয়েছে। শাখালিন দ্বীপপুঞ্জ। শাখালিন, এই যে হচ্ছে আপনার শাখালিন, এই যে এইটা হচ্ছে আপনার শাখালিন। এই শাখালিনটা হচ্ছে জাপানের যে হোক্কাইডো আছে, হোক্কাইডোর খুব কাছে অবস্থিত। তো এই শাখালিন নিয়ে হচ্ছে রাশিয়ার সাথে জাপানের ঝামেলা আছে, এবং এইটাও বর্তমানে রাশিয়ার দখলে অবস্থিত। ফকল্যান্ড, ফকল্যান্ড নিয়ে অলরেডি বলে ফেলেছি। ফকল্যান্ড নিয়ে হচ্ছে ব্রিটেন এবং আর্জেন্টিনার মধ্যে ঝামেলা আছে, তো বর্তমানে এটা ব্রিটেনের দখলে রয়েছে। এরপরে আসেন এই যে দেখেন এই এই যে একটা ম্যাপ দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে মূলত এখানে বোঝানো হচ্ছে যে যুক্তরাজ্য তো একসময় হচ্ছে তারা পুরো পৃথিবী শাসন করেছিল। তো এখন তারা পুরো পৃথিবী শাসন না করলেও তাদের কিছু ওভারসিজ টেরিটরি আছে। ওভারসিজ টেরিটরি মানে হচ্ছে যে তাদের কিছু জায়গা আছে যেগুলো পৃথিবীর বিভিন্ন জায়গাতে অবস্থিত। যেমন এই যে এখানে দেখেন 15, এই 15 নম্বর কোনটা কি জানেন? 15 নম্বর হচ্ছে ওই যে আপনারা পড়েছেন চাগোস দ্বীপপুঞ্জ, চাগোস। এই যে দেখেন, এই যে ব্রিটিশ ইন্ডিয়ান ওশেন টেরিটরি, এই জায়গাটাতে হচ্ছে চাগোস আইল্যান্ড অবস্থিত। তাহলে এটা এইখানে হচ্ছে ব্রিটেন, এই যে এই জায়গাটা, এই যে এই যে এই যে এই যে এই যে এই জায়গাটা, এইখানে হচ্ছে আপনার এইখানে হচ্ছে ব্রিটেন, এই যে এই জায়গাটা হচ্ছে ব্রিটেন। তাহলে ব্রিটেন এই জায়গাতে অবস্থিত, কিন্তু তাদের মোটামুটি সারা পৃথিবীতেই পৃথিবীতে ছড়ানো ছিটানো অনেকগুলা হচ্ছে ওভারসিজ টেরিটরি আছে, টোটাল প্রায় 16টার মতো আছে। এগুলো এটা হচ্ছে নাইস টু নো, এটা খুব একটা গুরুত্বপূর্ণ না। শাতিল আরব, এটা আগেও দেখেছেন, গোলান মালভূমি, এটা নিয়ে সিরিয়া এবং লেবাননের মধ্যে ঝামেলা আছে। জিব্রাল্টার, এটা হচ্ছে ইউরোপ এবং আফ্রিকার মাঝখান দিয়ে একটা স্ট্রেট আছে, এটার নাম হচ্ছে জিব্রাল্টার স্ট্রেট, যেটা একদিকে হচ্ছে মেডিটেরিয়ান সিকে আটলান্টিক ওশনের সাথে হচ্ছে যুক্ত করেছে। তো এই যে যুক্ত করলো, এইখানে একটা ছোট্ট জায়গা আছে, এই জায়গাটার নাম হচ্ছে জিব্রাল্টার। এই যে দেখেন এইখানে একটা ছোট্ট জায়গা আছে, জায়গাটার নাম হচ্ছে জিব্রাল্টার। তো এটা যদিও এটা কিন্তু স্পেন, এটা হচ্ছে স্পেন। যদিও এটা স্পেনে অবস্থিত, কিন্তু তারপরও
এই জায়গাটার মালিক হচ্ছে যুক্তরাজ্য, এবং এটা এখানে যুক্তরাজ্যই হচ্ছে এই জায়গাটা দেখভাল করে। তাহলে জিব্রাল্টার যে জায়গা, এই জায়গাটা হচ্ছে যুক্তরাজ্যের। আর এখানে রয়েছে জিব্রাল্টার প্রণালী। জিব্রাল্টার প্রণালী কিন্তু এটা আবার যুক্তরাজ্যের না, এটা হচ্ছে ইউরোপ এবং আফ্রিকার মাঝখান দিয়ে অবস্থিত। তাহলে এই জিব্রাল্টারের একদিকে হচ্ছে স্পেন এবং আরেকদিকে হচ্ছে মরক্কো, দুইটা দেশ, একদিকে হচ্ছে মরক্কো এবং আরেকদিকে হচ্ছে স্পেন। মান্নার দ্বীপ হচ্ছে আপনার বঙ্গোপসাগরের সাথে মান্নার উপসাগরকে যুক্ত করেছে। এই না, মান্নার উপসাগরকে যুক্ত করেছে এখানে হচ্ছে আপনার পক প্রণালী। এই পক প্রণালীর কাছেই রয়েছে একটা মান্নার দ্বীপ, এটা মূলত হচ্ছে মুসলিম অধ্যুষিত একটা অঞ্চল, এটা শ্রীলঙ্কা দখলে রয়েছে। প্যারোসেল দ্বীপপুঞ্জ, প্যারোসেল দ্বীপপুঞ্জটা হচ্ছে পূর্ব চীন সাগরে অবস্থিত। এটা নিয়ে ভিয়েতনামের সাথে চীন তাইওয়ানের দ্বন্দ্ব আছে, এই বর্তমানে চীনের দখলে অবস্থিত। এই যে এই জায়গাটাতে হচ্ছে প্যারোসেল দ্বীপপুঞ্জ রয়েছে। স্প্রাটলি দ্বীপপুঞ্জ, এটা দক্ষিণ পূর্ব চীন সাগরে অবস্থিত, এটা বর্তমানে চীনের দখলে রয়েছে। এগুলা হচ্ছে নাইস টু নো, হ্যাঁ, যদি মনে না থাকে আপাতত পড়ার হচ্ছে দরকার নাই। সেনকাকু এবং হচ্ছে দিয়াও দ্বীপপুঞ্জ, এইটা হইলো আপনার পূর্ব চীন সাগরে অবস্থিত। এখানেও চীন, জাপান এবং তাইওয়ানের সাথে ঝামেলা আছে, বর্তমানে এটা জাপানের দখলে আছে। তো এই হচ্ছে আমাদের আন্তঃরাষ্ট্রীয় ক্ষমতা সম্পর্ক। আমরা একটু হচ্ছে রিক্যাপ করে আসি কি কি জিনিস আমরা দেখলাম। তাহলে এখানে আমরা শুরুতে দেখলাম হচ্ছে বিভিন্ন ধরনের হচ্ছে ডিপ্লোমেসি আমরা দেখলাম হাই কমিশন। হাই কমিশন হচ্ছে যে কমনওয়েলথভুক্ত রাষ্ট্রের দুইটা কমনওয়েলথভুক্ত রাষ্ট্রের মধ্যে যে দূতাবাস থাকে সেটাকে বলা হয় হচ্ছে হাই কমিশন। আর হাই কমিশনের যিনি হচ্ছে যে সর্বোচ্চ কূটনীতিক থাকবেন তাকে বলা হবে হাই কমিশনার। এরপরে আমরা দেখলাম হচ্ছে অ্যাম্বাসেডর, সর্বোচ্চ মর্যাদার কূটনীতিক, কিন্তু যদি কমনওয়েলথভুক্ত না হয় তখন তাকে বলা হবে অ্যাম্বাসেডর। গুড অফিস, মাঝখানে যখন দুটো দেশের ঝগড়া থামাতে মাঝখানে যখন তৃতীয় দেশ চলে আসে তখন ওই তৃতীয় দেশটাকে বলা হয় গুড অফিস। যেমন তাশখান চুক্তিতে মধ্যস্থতাকারী ছিল হচ্ছে সোভিয়েত ইউনিয়ন। ট্র্যাক ওয়ান ডিপ্লোমেসি, এটা হচ্ছে অফিসিয়াল বা হচ্ছে রাষ্ট্রীয় কূটনীতি। ট্র্যাক টু ডিপ্লোমেসি হচ্ছে দেশের এনজিও, নন গভর্নমেন্টাল অফিসিয়াল বা প্রাইভেট অর্গানাইজেশনের মধ্যে যে কূটনীতি হয় সেটা হচ্ছে ট্র্যাক টু ডিপ্লোমেসি। ট্র্যাক থ্রি ডিপ্লোমেসি হচ্ছে একদম গ্রাস রুট লেভেলের মানুষদের মধ্যে যে কূটনীতি হয় সেটা হচ্ছে ট্র্যাক থ্রি ডিপ্লোমেসি। ট্র্যাক থ্রি ডিপ্লোমেসি একটা এক্সাম্পল হচ্ছে পিং পং ডিপ্লোমেসি। সানশাইন পলিসি, দক্ষিণ কোরিয়া এবং উত্তর কোরিয়ার মধ্যে একটা ডিপ্লোমেসি ছিল। ডলার কূটনীতি এর হচ্ছে যুক্তরাষ্ট্রের। খোলা দরজা নীতি, এটা অর্থনীতির সাথে সম্পর্কিত। গানবোট ডিপ্লোমেসি, এটা হচ্ছে একটা হুমকি ধামকি দিয়ে প্রভাব বজায় রাখার একটা ডিপ্লোমেসি। শাটল ডিপ্লোমেসি, এটা হইলো প্যালেস্টাইন এবং ইসরায়েলের মধ্যে যে কূটনীতি চলে এটাকে শাটল ডিপ্লোমেসি বলা যায়। তারপরে হইলো ওল ফরওয়ার্ড ডিপ্লোমেসি, চীনের আগ্রাসী কূটনীতি। সাইডলাইন ডিপ্লোমেসি, এটা হচ্ছে যে মূল আলোচনার বাইরে যদি দুইটা দেশ নিজেদের মধ্যে আলোচনা সেরে ফেলে তখন সেটাকে বলা হয় সাইডলাইন ডিপ্লোমেসি বা করিডোর ডিপ্লোমেসি। চেকবুক ডিপ্লোমেসি, এটা হচ্ছে চীনের ডিপ্লোমেসি। মেগাফোন ডিপ্লোমেসি আমরা পড়েছি। তারপরে ডিজিওর রাষ্ট্র মানে আইনগত বৈধ রাষ্ট্র, ডিফেক্টো মানে হচ্ছে আইনগত ভাবে স্বীকৃত না কিন্তু এটা সবাই মেনে নিয়েছে যে হ্যাঁ এটাই সত্য। ডিপ স্টেট, রাষ্ট্রের মধ্যে রাষ্ট্র। ডিপ স্টেট এক্সাম্পল হচ্ছে পাকিস্তান, মায়ানমার। উপগ্রহ রাষ্ট্রের এক্সাম্পল হচ্ছে বাহরাইন। ক্ষুদ্র রাষ্ট্রের এক্সাম্পল কোস্টারিকা। বৃহৎ রাষ্ট্রের এক্সাম্পল হচ্ছে উত্তর কোরিয়া। বাফার স্টেট এক্সাম্পল হচ্ছে বেলজিয়াম। ভারত চীনের মধ্যে বাফার রাষ্ট্র হচ্ছে ভুটান। জনকল্যাণ রাষ্ট্রের মধ্যে রয়েছে স্ক্যান্ডিনেভিয়ান দেশগুলো। রগ স্টেট, যুক্তরাষ্ট্র এখন 6টা রাষ্ট্রকে রগ স্টেট বলে মনে করে, নর্থ কোরিয়া, ইরান, কিউবা, ভেনেজুয়েলা, নিকারাগুয়া এবং সিরিয়া। ন্যাশন স্টেটের এক্সাম্পল হচ্ছে ভারত। ব্যর্থ রাষ্ট্রের এক্সাম্পল হচ্ছে লিবিয়া, সিরিয়া, ইয়েমেন, ইরাক। ভঙ্গুর রাষ্ট্রের এক্সাম্পল হচ্ছে সোমালিয়া, সিরিয়া, দক্ষিণ সুদান। তৃতীয় বিশ্বের দেশ, যেই দেশগুলো রাজনৈতিকভাবে খুব দুর্বল, অর্থনৈতিকভাবে দুর্বল, রাজনৈতিকভাবে স্থিতিশীল না, সেগুলি হচ্ছে তৃতীয় বিশ্বের রাষ্ট্র। প্রথম বিশ্বের রাষ্ট্র এগুলো পড়তে হবে না, প্রথম বিশ্ব দ্বিতীয় বিশ্ব এগুলো পড়তে হবে না, এগুলো লাগবে না। নেম ইম্পর্টেন্ট আছে এখানে। নন অ্যালাইন মুভমেন্ট বা জোট নিরপেক্ষ আন্দোলন, এখানে হচ্ছে আপনার এটা প্রতিষ্ঠিত হয়েছে কবে? প্রতিষ্ঠিত হচ্ছে 1961-এ। সদস্য হচ্ছে বর্তমানে 121। বাংলাদেশ সদস্য হয় 1973 সালে। ওকে, এরপরে আমরা দেখলাম এগুলো সমুদ্র সীমাটা এখানে ইম্পর্টেন্ট আছে। সমুদ্র সীমা নিয়ে কনভেনশন হয়, সেই কনভেনশনের নাম ছিল ইউনাইটেড নেশনস কনভেনশন অন দ্য ল অফ দ্য সি, বা সংক্ষেপ হচ্ছে আনক্লস। এই আনক্লস কনভেনশনের মাধ্যমে হচ্ছে ইটলস প্রতিষ্ঠিত হয়। ইটলস হচ্ছে জার্মানির হামবার্গে অবস্থিত, বিচারক সংখ্যা হচ্ছে 21 জন। এরপরে হচ্ছে আমরা দেখলাম হচ্ছে অভ্যন্তরীণ জলসীমা, এটা প্রয়োজন নাই এখানে। উপকূলীয় বা আঞ্চলিক সমুদ্র সীমা, এটা ভিত্তিরেখা থেকে 12 নটিক্যাল মাইল। সংলগ্ন সমুদ্র অঞ্চল বা কন্টিগাস জোন, এটা হচ্ছে 24 নটিক্যাল মাইল। অর্থনৈতিক অঞ্চল
আম, 200 নটিক্যাল মাইল। তবে উপকূলীয় আঞ্চলিক সীমা থেকে হচ্ছে 188 নটিক্যাল মাইল। তারপর হচ্ছে কন্টিনেন্টাল শেলফ বাংলাদেশের জন্য হচ্ছে 354, নর্মালি হচ্ছে 350। এরপরে হচ্ছে এগুলো প্রয়োজন নাই। বিরোধপূর্ণ অঞ্চলের মধ্যে আমরা দেখলাম হচ্ছে ডোকলাম, চীন এবং ভুটান। কালাপানি লিপুলেক লিম্পোতে হচ্ছে ভারত নেপাল। আবু মুসা দ্বীপ, এটা হচ্ছে পার্সিয়ান গালফে অবস্থিত। কুরিল দ্বীপপুঞ্জ, জাপান রাশিয়ার মধ্যে বিরোধপূর্ণ দ্বীপপুঞ্জ, বর্তমানে রাশিয়ার দখলে। শাখালিন দ্বীপপুঞ্জ, রাশিয়া জাপানের মধ্যে বিরোধপূর্ণ অঞ্চল, বর্তমানে রাশিয়ার দখলে। ফকল্যান্ড, আর্জেন্টিনা এবং যুক্তরাজ্যের মধ্যে ঝামেলাপূর্ণ দ্বীপ। শাতিল আরব, এটা হইল পারস্য উপসাগরে অবস্থিত। পারস্য উপসাগরের মধ্যে পতিত হয়েছে শাতিল আরব। মূলত এটা হচ্ছে ইউফ্রেটিস এবং টাইগ্রিস নদীর মিলিত প্রবাহ। গোলান মালভূমি বর্তমানে হচ্ছে সিরিয়াল দখলে রয়েছে, ইসরায়েলের দখলে রয়েছে বর্তমানে। ইসরায়েল এবং সিরিয়ার মধ্যে বিতর্কিত একটা জায়গা। জিব্রাল্টার প্রণালী, জিব্রাল্টার এখানে আমি অবশ্য প্রণালীকে মিন করি নাই, এখানে মিন করি জিব্রাল্টার নামে একটা জায়গা। জায়গাটা হচ্ছে ভূমধ্যসাগরের তীরে অবস্থিত। স্পেনের একটা জায়গা ছিল, কিন্তু জিব্রাল্টার এটা দখল করে আছে ব্রিটেন। মান্নার দ্বীপ, এটা শ্রীলঙ্কার দখলে, মুসলিম অধ্যুষিত একটা জায়গা। প্যারাসল দ্বীপপুঞ্জ পূর্ব চীন সাগরে অবস্থিত। চীন, তাইওয়ান, ভিয়েতনামের মধ্যে ঝামেলা আছে এটা নিয়ে, কিন্তু বর্তমানে চীনের দখলে। স্প্রাটলি দ্বীপপুঞ্জ, এটাও চীনের দখলে রয়েছে। সেনকাকু দিয়াও দ্বীপপুঞ্জ, এটা বর্তমানে জাপানের দখলে রয়েছে। এই ছিল আপনাদের আজকের ইন্টারন্যাশনাল সেশন।